হাসিব, আবির, রাব্বি, নেহাল বসে আছে আর রাব্বি পায়চারি করছে। হাসিব কয়েকবার প্রশ্ন করল আবিরকে যে কি হয়েছে, কিন্তু আবির কিছুই বলেনি। আবির হঠাৎ নীরবতা ভেঙে বলে, আমার বাবাকে যে বলবি। কোন বাবা? আর আমি আগে শোন। ও বুঝছি। কি বলবো বলো। এবারে ফুটবলের টাই তুই কিনবি পাশের ইউনিয়ন হয়ে। মানে আমি কিভাবে? যা বলতেছি সেটাই বলবি। প্রথমে রাজি হবে না, তবে তুই বলবি আঙ্কেল প্রতিবার তো আপনি টিম কিনে আনেন এবং হারেন, এবারে দায়িত্বটা আমাকে দেন। কথা দিচ্ছি এবার ভালো কিছু করার চেষ্টা করব। হয়তো জিতে দেখাবো। আপনার ইউনিয়ন আপনাকেই ফিরিয়ে দেব। চেয়ারম্যান কখনো এই ইউনিয়নের দিকে তাকাবে না। পারবি তো বলতে? ব্যাস এতটুকু বললে হবে? হবে, তোর কাজ এতটুকুই। আবিরের কথা মতো হাসিব সৈকত সাহেবের বাড়িতে আসলো, যেখানে সবাই বসে আছে। হাসিবকে দেখে সাবিনা বেগম প্রশ্ন করলো, কি ব্যাপার হাসিব, তুই এখানে? শুনেছি তুই নাকি চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলেকে মেরেছিস। আসলে মানে আন্টি, একটু ঝামেলা আর কি। হাসিব বস, চা খা। আঙ্কেল একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, বসে বল, চা খেতে খেতে শুনবো। আচ্ছা, আসলে আঙ্কেল 10 দিন পর তো ফুটবল টুর্নামেন্ট। আমি বলতে চাচ্ছি সব টুর্নামেন্টে ওই চেয়ারম্যান চালাকি করে আমাদের গ্রুপে ওরা পড়ে, আমাদের সাথে জোর করে যেতে যায়। হ্যাঁ তো, তাই নাকি? একটা অফার ছিল যে এবার আমি নিজেই টিম সাজাবো, টুর্নামেন্টেরটাই আমি নেব। প্লিজ আঙ্কেল। হাসিব এবার আবিরের বলা কথাগুলো বলে। সৈকত কিছু সময় ধরে হাসিবের কথা ভাবলো, তারপর বলল, বেশ, এবার না হয় তোর উপর ভরসা করা যাক। ঠিক আছে, সবকিছু তোর দায়িত্ব। টিম সাজাতে টাকা লাগবে বলিস, পেয়ে যাবি। সেসব দরকার নেই, আমি টিম সাজানোর ব্যবস্থা করব। হাসিব কথাটা বলে চলে আসতে যাবে, তখনই আজাদ সাহেব ডাক দেয় পিছন থেকে। হাসিব তাকায় ওনার দিকে। আজাদ বলে, ফুটবল টুর্নামেন্টের 2 দিন পরে জাইনের বিয়ে, সবাই আসবি কিন্তু তোরা না থাকলে হবে না। তোর বাবাকে দেখা করতে বলিস। ঠিক আছে আঙ্কেল। হাসিব কথাটা বলে চলে আসে। দরজা দিয়ে ক্রস করার সময় ইরিন এসে সামনে দাঁড়ায়। এইভাবে হুট করে এসে সামনে আসতেই হাসিব চমকে ওঠে, বুকে ফু দিয়ে বলে, তুমি এভাবে সামনে আসলা কেন? ভাইয়া, জীবনরা আমাকে আর বিরক্ত করে না। আপনি মারছেন ওদের? কই না তো। আমি জানি, সেদিন ওরা আবিরকে তুলে নিয়ে গিয়েছিল। আপনি তো দেখি সেই ভাইটার। আর ওই আবির খালি আমার সাথে গুন্ডামি করে, বাইরে কিছুই পারে না। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে। হাসিব চলে আসে বাড়ি থেকে। আবিরদের কাছে এসে সৈকত সাহেবের থেকে অনুমতি পেয়েছে সেটা জানালো। আবির বলল, 1 মিনিট দাঁড়া, আমি আসছি। আবির ওদের থেকে দূরে আসলো। অর্ককে ফোন দেয়। অর্ক ফোন রিসিভ করে বলে, হ্যাঁ স্যার বলুন। তোমাদের পাশে যে আর্মি ক্যাম্প আছে সেখানে যাও। সেখানে গিয়ে যতগুলো ফুটবলার আছে, মানে এমন অফিসারদের এখানে পাঠিয়ে দিবা কিছুদিন পর। আপাতত খোঁজ নাও। ফুটবল টিম লাগবে? আমিও আসি স্যার, আমিও তো ভালো খেলতাম উইঙ্গার হিসেবে। ঠিক আছে আইসো, তবে আমার একটা খুব ভালো টিম লাগবে। হারতে চাই না কিন্তু। তোমাকে 10 দিন সময় দিলাম, এর মধ্যে টিম সেট করে চলে আসবে। এমন একটা টিম চাই যেন আমার প্রতিপক্ষ বুঝতে পারে আমরা কতটা হার্ড টিম। ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। আবির ফোন কেটে দেয়। হাসিবদের কাছে আসলো। হাসিব প্রশ্ন করলো, কি হয়েছে, কোনো সমস্যা? না, ফুটবল টিম আনার জন্যই ফোন করলাম। ঢাকা থেকে আসবে সব, তাদের থাকার খাবার ব্যবস্থা করা লাগবে। এটা নিয়ে ভাবতে হবে না, তোর বাবা এটা খুব ভালো করেই জানে। ও তাহলে কোনো কথাই নেই, চলো ঘুরে আসি কোথাও থেকে। আবিরের কথা মতো ওরা একসাথে বাইক নিয়ে বের হয়। অনেক দূরে চলে আসে। বাইক নিয়ে যখন ফিরবে তখনই রাব্বি একটা মেয়েকে দেখায়। মেয়েটা একজন বয়স্ক পুলিশের বাইকের পিছনে বসা। রাব্বি বলে, আবির, এই পুলিশের মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। ইস, এমন মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। অফার দে, রাজি না হলে বাড়ির ঠিকানা নেই, রোজ বাড়ির সামনে এসে ঘুরবি। কি, তুই বুঝতে পারছিস মেয়েটার বাবা সিওর পুলিশ। তো তাতে কি, আবির যখন বলেছে প্রপোজ করতে তখন দেরি করবে না। পাগল হয়ে গেছিস নাকি তোরা? পুলিশের মেয়েকে প্রপোজ, জেল খাটবি?
রাব্বি বল, এটা তোর ভালো লাগছে কিনা? হ্যাঁ বা না অ্যান্সার দে। হ্যাঁ লাগছে তো, কিন্তু মেয়েদের যদি বয়ফ্রেন্ড থাকে বা এমন কেউ থাকে তাহলে মেয়েটা তোর জন্য না, মেনে নিতে হবে কিন্তু। সব এখন। ঠিক আছে। আবির বাইকের স্পিড স্লো করলো, তারপরে একটু ঘুরিয়ে সোজা পুলিশের বাইকের সামনে গিয়ে রাখলো। রাব্বি আর নিহাল ভয়ে চুপসে গেছে, কিন্তু হাসিব বেশ ভাবসাব নিয়ে দাঁড়ালো, কারণ হাসিব জানে আবির কি করতে পারবে। তবে আবির আসলে প্রফেশনালি কি করে সেটা হাসিব না জানলেও সব কিছু যে আবির হ্যান্ডেল করতে পারবে সেটা জানে। আবির বাইক থেকে নেমে দাঁড়ায়, পুলিশটা অবাক হয়ে তাকিয়ে আছে। আবির এগিয়ে আসে, আবির সালাম দিয়ে বলে, আঙ্কেল, পিছনে যিনি বসে আছেন সে কি আপনার মেয়ে? আপনার ফেসের সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার কি বিয়ে দিয়েছেন? কে তুই এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে কি শুরু করেছিস? আঙ্কেল তো বললেন না। এই আপু, তুমি কি বিবাহিত? না, আমার মেয়েকে এখনো বিয়ে দেইনি। তুলি নাম তো গাড়ি থেকে। কি সমস্যা তোদের? কোনো সমস্যা নেই, আমার ওই যে বন্ধু দেখছেন তারা আপনার মেয়েকে ভালো লেগেছে, বিয়ে দেবেন নাকি? ছেলে কিন্তু বিজনেস করে, খুব ভালো ছেলে। বন্ধু হয়ে বলছি, বাসার ঠিকানা বলে দিচ্ছি, খোঁজ নেবেন। তুলি, তোমার নাম্বারটা দাও তো। আবিরের কথা শুনে পুলিশ আঙ্কেলটা আরও রেগে যায়। আবিরের শার্ট টেনে ধরে বলে, তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে চিনিস তুই? এই থানার এসআই আমি। আমার সামনে আমার মেয়ের নাম্বার চাচ্ছিস? তোর সাহস দেখাচ্ছি আমি। চল। ভালোভাবে যাচ্ছি, সে দেবেই না ফাইনাল। ফেস তো করিনি। তুই লিগ্যাল বয়ান শেখাস? চল থানাতে। পুলিশ আঙ্কেল আবিরকে ধরে, তারপর থানায় ফোন করে। হাসিবেরা দৌড়ে আসে আবিরের কাছে। আবির দাঁড়িয়ে থাকে সেখানে। রাব্বি বলে, আবির চল পালাই, এখনই দৌড় লাগা। আরে দাঁড়া, শামুকে এসে পা কাটলি, শামুকটার উপরে ফেলবি না। হাসিব, চেয়ারম্যানকে ফোন দে, দেখ আসে কিনা। আরে কাউকে ফোন করতে হবে না। তাহলে আমরা এখানে থেকে বের হব কিভাবে? তুই কি জানিস কি কি কেস খেতে পারি? নারী হয়রানি কেস হবে রে। আল্লাহ, কে জানে ঝামেলায় পড়লাম, কি হবে এখন? বাসায় জানলে প্রবলেমে। আবিরদের সামনে কয়েক মিনিটের মধ্যেই এক গাড়ি পুলিশ এসে দাঁড়ালো। তুলির বাবার কথা মতো আবিরদেরকে গাড়িতে ওঠায়। অপরাধীদের যেভাবে গাড়িতে ওঠায় সেভাবেই ওঠালো। বাইক দুইজন পুলিশ সাথে করে থানায় নিয়ে যেতে থাকে। আবিরের পিছনে বসে আছে। হাসিবের পাশে রাব্বি আর আবিরের পাশে নেহাল। চারজনেই ফিসফিস করে কথা বলছে। রাব্বি বলে, খুব রাগ আর কান্না পাচ্ছি, কি যে হবে জানিস তোরা? আমার কথা বাদ দিলাম, আবির যে আসলো এতদিন পর, এসেই পুলিশের ঝামেলায় জড়ালো। এর বাবা কি করবে জানিস? কেউ নেই, আমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। আসলেই শুধু শুধু এমন ঝামেলাতে পড়েছি যে কি বলবো। শালার এমন কপাল যে পরিবারের কেউ নেতা হলো না। নেতাকে ফোন দিলে ছেড়ে দিত। ধুর, কে ছাড়াবে ভাই আমাদের? এসব করার আগে অনেকবার ভাবার দরকার ছিল। বড় রকমের ঝামেলায় পড়তে যাচ্ছি। আবির একটু বেশিই বুঝছো। আরে চুপ কর তো তোরা, এত কথা বলিস কেন? আগে থানাতে তো চল। তুই কি পাগল? ওটা জানাজানি হলে এলাকাতে কি হবে বুঝতে পারছিস না? রিমি জানলে তোর কি হবে ভাব। তো ভেবে কি করব? কি করতে চাচ্ছিস তোরা? চল আমরা পুলিশ কাকুটার পা ধরে মাপ চাই। যতক্ষণ উনি এখান থেকে যাওয়ার অনুমতি না দিবে ততক্ষণ আমরা ওনার পা ছাড়বো না। এটা ঠিক বলছিস, এত করে উনিও রাজি হতে পারে। একটু দোয়া করতে পারো। চল আবির, এটাই করি। এই আবির। আবির বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর। আবিরকে ডাকতেই আবির রাব্বির দিকে তাকায়। রাব্বি বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোর? আজকে তোর জন্যই এত বড় ঝামেলাতে পড়লাম আমরা, আর তুই আমাদের কথাই শুনছিস না। সমস্যা কি? তুলির দিকে তাকা, মেয়েটা আমাদের দিকে তাকাচ্ছে। ফোকাস কর, তুলিকে কাজে দেবে। আবির কথাটা একটু জোরেই বলল। তুলির বাবা ওদের সাথেই বসেছিল। আবিরের শার্ট আরও জোরে টান দেয়। আবির কোনো কথা না বলেই শার্ট ছাড়িয়ে নিল ওনার হাত থেকে। বাম পাশের বুক পকেট দিকে তাকাই। ইউনিফর্মে তুলির বাবার নামটা জলজল করছে। তৈয়দ হোসাইন নাম তার। সামনের দিকে তাকাই রাব্বি। আসলেই তুলি ওদেরকে দেখছে, কিন্তু এখন এসব দেখার সময় নেই। গাড়িটা থানাতে এসে থামলো। চারজনকে গাড়ি থেকে নামানো হয়। ওদেরকে টেনে এনে থানার ভিতরে ঢোকালো।
তহিদুল সাহেব রেগে বলে, খুব বড় টিজার হইছো না? নিজেদের খুব বড় মনে করো। তোদের কোন বাপ আসে ছাড়াতে আমি দেখব। ডাক তোদের বাপদের। তাহলে দিন। মানে কি দিব? কি চাস? তুই একবার কথা বলবি, কসম তোকে এখানেই পিটাবো আমি। অন ডিউটি অফিসার, ওয়ারেন্ট ছাড়া, আত্মরক্ষা ছাড়া কোনো পাবলিককে সে তার গায়ে হাত তোলা অপরাধ। প্রথমত আইন, সেটা আপনাকে আপাতত নাই বলি। পড়াশোনা করি নাই, এসব জানি না। আপনি ভালো জানবেন। ভদ্রভাবে বলছি, ছেড়ে দিন স্যার। টিচার নয় আমরা। টিচ হলে উত্ত্যক্ত করতাম, সে বাড়ি থেকে বের হতে পারতো না। খারাপ হতাম, তাহলে উঠিয়ে নিয়ে যেতাম। মান-সম্মান নষ্ট আপনার হতো। আপনার বোঝা উচিত কারা খারাপ আর কারা ভালো। অফার দিয়েছি সামনে, যে গ্রহণ করেননি, নাই করতে পারতেন তিনি। আমরা চলে আসব, ব্যাস এতটুকুই। এখন আপনি থানা পুলিশ করছেন, বিষয়টা আপনার লজ্জা পাওয়া উচিত না? ওই কুত্তার বাচ্চা, তোরা থেকে আমি ন্যায় অন্যায় ভালো খারাপ শিখবো। চিনিস আমি কে? এই থানার এসআই আমি তহিদুল হোসাইন। এলাকার সব পাতিমাস্তানদের জিজ্ঞাসা করবি আমি কে। ডাক শালা তোর বাপের। নাম কি তোর বাপের? আবির আবারও কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই রাব্বি নিহাল এসে আটকায় আবিরকে। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অফিসারের দিকে। অফিসার তহিদুল রেগে আবিরকে দেখছে। আবির মুচকি হাসল, কিছু বলল না। রাব্বি বলে, স্যার আমাদের ভুল হয়েছে, আমরা রাব্বির গালে ঠাস করে একটা চর পড়ল। বোঝা যাচ্ছে তহিদুল রেগে আছে। আবার বলে, বললাম না চুপ থাকতে। তোদের কি কি কেস দিতে হয় সেটা ভালো করে জানি। ফুটানি দেখাও রাস্তাঘাটে, তাই না? তোদের এত বড় সাহস কে দিছে? কোন বাপে তোদের এত সাহস দিয়েছে দেখাচ্ছি আমি। কি দেখাদেখি করছেন? ফোনটা দিন আমার, আমি ডাকি আমার বাপকে। ভয়ে তো পিছনে হাড় পেকে যাচ্ছে, তাই না? ওই কি বললি? ওই হাবিলদারদের ওর ফোনটা হাতে দে, দেখি ওর বাপকে আসে শাসুক, সবগুলোকে চালান করে দেব। বাবা থাক না, এটা নিয়ে এত দূর করার কি দরকার? তাদেরকে প্রথম দেখছি, এমন কিছু হয়নি যে থানা পুলিশ করতে হয়েছে। কাকে ফোন করলি? কে আসবে? ওই যে কালো রঙের স্পাইডারম্যানের স্টিকার দেওয়া আছে পিছনে, ওটাই আমার ফোন। আবিরের কথা মতো আবিরের হাতে ফোনটা দেয় তহিদুল সাহেব। ফোন বুকে ঢোকে আবিরের। বাবা বলে সেভ করা নাম্বারে কল দেয়। ব্র্যাকেটে বাবার নামটা সেভ করা মেহরাব। আবির কল দিতেই রিসিভ হয় ওপাশ থেকে। আবির বলে, হ্যালো বাবা, আমি থানায় আছি, পুলিশ আমাকে ধরেছে। এই থানার এসআই তহিদুল সাহেব আমার বন্ধুকে মেরেছে। রাখলাম। আবির ফোনটা কেটে দিয়ে নিজের ফোন আবার হাবিলদারের কাছে দেয়। আবির দেয়ালের সাথে হেলান দিয়ে এক পা উঁচু করে ঠেকিয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে শীষ বাজাতে থাকে। তহিদুল আবিরের এমন অ্যাটিটিউড দেখে রেগে লাল হয়ে যায় যেন। চোখ মুখে রেগে সে সূর্যের মতো লাল রং ধারণ করেছে, তার বলা লাগে না। কাকে ফোন করলি? কে আসবে? সে আসবে না। তোর বাপেও তোর মতো ছেলের জন্য মায়া হয় না। ধন্যবাদ। মানে কি? সত্যি বলার জন্য আমার জন্ম দেওয়া বাপ আমার জন্য কাঁদে না, তার মানে মায়া হয় না আমার জন্য, এটা সবাই জানে। তাহলে কাকে ফোন করলি? বাপই, তবে এটা আমার বাপ না। আপনার বাপকে। তহিদুল কিছু বলতে যাবে তখনই তার সিমে আবার থানার ফোনে অটো কল আসতে শুরু করে। একজন থানার ফোন রিসিভ করে, সেখানে মেয়রের কল। আবার তহিদুলের সিমে এমপির কল। তহিদুল বুঝতে পারে না কি করবে। তহিদুল ফোন রিসিভ করে। ওপাশ থেকে শুনতে পাই, ওই তুমি কাকে ধরেছো? আবির স্যারকে ধরেছো? কি করেছো তুমি? তোমার জন্য কি রাজনীতি করতে পারবো না? তহিদুল অবাক হয়, আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তো আপনাদের মধ্যে আবির কে? ওই যে বেশি বকবক করলো, ভাব নিল যে ওটাই আবির। তহিদুল কিছু বলতে যাবে তার আগেই এমপি সাহেব থানাতে এসে হাজির। এটা আবিরদের থানা থেকে আরেকটা থানার ঘটনা। এমপি এসে তহিদুলকে অনেক বকাঝকা করে। এমপি বলে, কাকে ধরেছেন আপনি? আপনার জন্য কি শেষে পথে বসবো? মন্ত্রীর সভা থেকে কল আসে আপনার জন্য, ছাড়ুন এদের। তহিদুল প্রশ্ন করে, স্যার ওরা কারা? এমপি নিজেই জানে না এরা কারা। উপর থেকে অর্ডার এসেছে আবিরকে বের করতেই হবে। আবির বের হয়। তহিদুল সাহেবের সামনে এসে বলে, মিস্টার তহিদ সাহেব, মেয়েটা দেখতে শুনতো, আমার বন্ধুর জন্য ভালোই মানাবে। ভাবতে পারেন
এই নিন ঠিকানা, বিয়ে দিতে চাইলে খোঁজ নিতে পারেন। আবির জড়িয়ে ধরে তহিদুল সাহেবকে। কানে কানে আবির ফিসফিস করে বলে, আমি কে জানতে চান? তাহলে শুনুন, আমি খোঁজ নিতে পারে। আবির মুচকি হেসে চলে আসলো সেখান থেকে। পরের দিন সকালবেলা ইরিন কলেজের জন্য বেরোচ্ছিল, আবিরও বের হচ্ছিল। গেটের কাছে আবির দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ। আবিরের পরনে একটা সাদা টি শার্টের উপর ডার্ক নীল ব্লেজার পরা, হাতে কালো বেল্টের ঘড়ি, সাথে কালো জিন্স আর পায়ে সাদা কেডস জুতো, কাঁধে ব্যাগ ঝোলানো। দারুণ স্মার্ট লাগছে আবিরকে। ইরিন মুগ্ধ চোখে এক পলক তাকালো, তবে ইরিনের মনে অন্য প্ল্যান চলছে। ইরিন গলা খাকানি দিয়ে বলল, কোথায় যাচ্ছেন আবির ভাইয়া? আবির জবাব দিল না। গেটের দরজা খুলল, চুপচাপ বাহিরে আসলো আবির। ইরিন দাঁত মুখ খিঁচে আবিরকে একটা ভেঙচি কাটল, অবশ্য সেটা আবিরের অলক্ষ্যে। তারপর বাহিরে আসলো সেও। এত সকাল সকাল ব্যাগ নিয়ে হেব্বি নেচে কোথায় যাচ্ছেন আবির ভাইয়া? বিলাতে যাই, যাবি? আপনারও কি আজকে আমার মতো কোনো পরীক্ষা আছে নাকি? না তো, আমার আজকে নাচ প্রতিযোগিতা, আমি নাচতে যাচ্ছি। আপনি নাচ জানেন? দেখ ইরিন, আমার তো আর তোর মতো রং তামাশা করে বেড়ালে দিন যাবে না। আমার সামনে অনেক কাজ। প্লিজ তোর মুখটা আবার বন্ধ রাখ, আমার হাত কিন্তু নিষ্পিস করছে। আমি রং তামাশা করি? আবার কথা বলে। আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে আমি চোখ করব না। রাস্তার উপরে আসলো দুজন। একটা দামি গাড়ি রাখা ইরিনদের বাড়ির সামনে। আবির গাড়িতে উঠল। ইরিন অবাক হয়, এত দামি গাড়ি তো ওদের এমনিতেও এলাকায় নেই, আর সেই গাড়ি কিনা ওদের বাড়ির সামনে, আবার সেটা আবিরের জন্য দাঁড়ানো। বাপ্পা! আবির গাড়িতে উঠতেই ইরিন গাড়ির দরজায় টোকা দিয়ে বলল, আমাকে লিফট দিতে পারবেন? আসলে আজকে একটু তাড়া আছে। তুই বক বক করবি না তো? একদম না। ওঠ। ইরিন সব রকম প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠেছে। ওর ইউনিফর্মে কালিমা লেপনের শাস্তি আয়াজকে দেবে সে। কিছু দূর যাওয়ার পর মিনমিন করে ইরিন বলল, আপনার কি সত্যি মনে হয় আমি রং তামাশা করি? করিস না, তোর সাজগোজ দেখলে তো মনে হয় যেন তুই পড়াশোনা শিখতে যাস না, প্রেম করতে যাস। ওয়াই দাবে, তুই তো যে আমাকে জ্বালানোর জন্য গাড়িতে উঠছিস সেটা আমি ভালো করে জানি। সুতরাং এবার তুই মুখ বন্ধ না করলে আমি তোর চুলে সুপারে গু লাগিয়ে দেব। নিজে তো পড়াশোনা নাই, অন্য আরেকজনকে ডিস্টার্ব করছিস। আমার জরুরি ফোন করতে হবে। আবির সত্যি সত্যি ব্যাগ থেকে একটা গ্লু স্টিক বের করলো। আবিরের ব্যাগে অনেক কিছুই থাকে, আঠা থাকাতে বেশ ভালোই হয়েছে, না হলে ইরিনের এত সহজে দমানো যেত না। ইরিন হাঁ করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। আবিরের দিয়ে বিশ্বাস নেই, সত্যি সত্যি যদি লাগিয়ে দেয়। চুপচাপ হয়ে গেল ইরিন। আবির ফোনের দিকে মনোযোগ দিল। আবির কোথায় যাচ্ছে? এভাবে কেন যাচ্ছে? গাড়িটা কার? সে কি করে? এত দামি গাড়ি আবির কোথায় পেল? এত মনোযোগ দিয়ে ফোনে কি করে? দামি প্রাইভেট কারে আবিরের পাশে বসে কথাগুলো মনে মনে ভাবছে ইরিন। কিন্তু ইরিন কোনো প্রশ্ন সরাসরি করার সাহস পাচ্ছে না। তারপরও কিছু সময় পর ইরিন প্রশ্ন করে, আপনি কোথায় যাবেন? মানে কোথায় যাচ্ছেন? সামনে তোর কলেজ, নামার জন্য প্রস্তুতি নে। কিন্তু আপনি কোথায় নামবেন? চলে এসেছি তোর কলেজের সামনে, দরজা খুলে নাও। ইরিন বুঝে গিয়েছে আবির তার প্রশ্নের কোনো উত্তর দেবে না, তাই সে চুপচাপ গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমেই ধাম করে দরজা আটকে দিয়ে হন হন করে হেঁটে কলেজের মধ্যে চলে গেল ইরিন। আবির গাড়ির স্পিড ওঠায়, গাড়ি ড্রাইভ করতে থাকে আর মনে মনে গতকালকের ঘটনাগুলো ভাবতে থাকে। থানা থেকে বের হয়েই রাব্বি আর নেহালের অনেকগুলো ফোন আবিরকে কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দেয়। ওরা প্রশ্ন করেছিল, আবির তুই কাকে ফোন করছিলি? এমপি কেন তোকে ছাড়তে চলে এসেছিল? তুই কে যার জন্য থানার এসআই এর চাকরি চলে যাওয়ার উপক্রম হয়? এমপি এসে তোর হয়ে পুলিশদের বকাঝকা করে? তাছাড়াও এমপি তোকে স্যার করছিল কেন? কি সমস্যা? কথা বলিস না কেন? আবির অনেকটা সময় ভেবে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। ওরা প্রশ্নের জবাব চায়। আবিরের রহস্যময় হাসি ওরা একদমই সহ্য করতে পারেনি, আবিরকে চেপে ধরে। আবির তখন ধীর গলায় বলে,
আসলে তোরা যা ভাবছিস তেমন কিছু না, সবটাই টাকার খেলা। টাকা বুঝিস তো, মানি পাওয়ার। ইরিনের বাবা মানে বড় আব্বু কল করেছিলাম। বড় আব্বু বন্ধুর ওই এখানকার উপজেলার এমপি, উনি টাকা দিয়েছে, আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবার বুঝছিস? হাসিব, নেহাল আর রাব্বি অবাক হয়ে তাকায়। হাসিব অবাক হয় আবিরের সুন্দরতম মিথ্যা বলা দেখে, আর রাব্বি নেহাল অবাক হয় তারা কি না কি ভেবেছিল আর কি হলো। তবে যেটাই হয়েছে ওদের ভালোর জন্যে, থানা থেকে বের হতে পেরেছে, আর কি লাগে ওদের। এরপর আবির বাসায় চলে আসে। বাসায় এসে গোসল করে খাবার শেষ করে যখন রেস্ট করবে, তখনই মেহরাব সাহেবের কল আসে। আবির রিসিভ করে বেলকনিতে এসে দাঁড়ায়। ওপাশ থেকে মেহরাব সাহেব বলে, আবির, আমরা আগামীকাল 2টায় মিট করছি। ধলদিয়া থানাতে চলে আসিও। ঢাকা থেকে আর তোমার বাড়ি থেকে এলাকাটা অর্ধেক রাস্তা। আমার আসতে 4 ঘন্টা লাগবে, তোমারও ঠিক একই সময় লাগবে। চলে আসবা। এখানে যে পার্কটা আছে সেই পার্কের ভিতরে একটা পুকুর আছে। পুকুরের পাড়ে একটা কদম ফুল গাছ, তার নিচে একটা বেঞ্চ, আর সেই বেঞ্চে এসে বসবা। পুরো পার্ক খালি থাকবে, কেউ জানবে না আমরা আসছি। লেটস গো ফর মিট। আবিরের আগেই মেহরাব সাহেব ফোন কেটে দেয়। আবির বুঝতে পারে না কেন হঠাৎ মেহরাব সাহেব ফোন করে এভাবে মিট করতে বলল। আবির আর কিছু ভাবে না, সে ঘুম দেয়। এক ঘুমে সকাল হয়। সকালে দ্রুত উঠে গোসল করে খাবার খেয়ে রেডি হয়ে বের হয়েছে। জায়ানের ভবিষ্যৎ শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে। জায়ানকে এক প্রকার দেখতে এসেছে তারা। সবাই বসে আছে সৈকত সাহেবদের বাড়িতে। সবাই বসে আড্ডা দিচ্ছে। এমন সময় বাইরে থেকে গাড়ির হর্ন শুনতে পেয়ে বেরোলো সবাই। কয়েক মিনিটের মধ্যে এমপি জামিল সাহেব ভিতরে এসে প্রবেশ করলো। জামিলকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। আজাদ সাহেব তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দেয়, কিন্তু আবির ফোন রিসিভ করে না। আবির এখন প্রতি ঘন্টায় 90 কিমি স্পিডে গাড়ি ড্রাইভ করছে। জামিল সাহেব এসে একটা সোফাতে বসলো। সবাই তাকিয়ে থাকে জামিল সাহেবের দিকে। জামিল সাহেব সামনে রাখা টেবিলের দিকে নজর দিল। সেখানে রাখা বিস্কিট, ফল, জুস, মিষ্টি রাখা আছে, আরও কত কি। জামিল সাহেব হাত বাড়িয়ে বিস্কিট মিষ্টি খেয়ে জুসের গ্লাস হাতে নেয়। হাতে নিয়ে বলে, জুসটা বানিয়েছে কি? গন্ধটা সেই সুন্দর, খেয়ে দেখি। জামিল সাহেব কথাটা বলেই জুস খাওয়া শুরু করে। একবারে 1 গ্লাস জুস শেষ করে একটা ঢেকুর তুলল। তারপর জোরে একটা শ্বাস নিয়ে সৈকত সাহেবের দিকে তাকিয়ে বলল, আবির কোথায়? সরি, আবির স্যার কোথায়? ডাকেন তো, দরকার আছে। এমপি সাহেব, আবির তো নেই, আপনি আসেন, আমি কথা বলছি। কিন্তু আমার তো আবিরকে দরকার। আবিরকে কি দরকার? আপাতত সে আমার ছেলেকে মেরেছে, সেই হসপিটালে ছিল, বাসায় এসেছে, সে ছিল, মেরেছে হাসিব। তবে হাবিবের সাথে দরকার বিশেষ কাজে। দেখেন, আপনি সম্মানীয় একজন ব্যক্তি, আর আবির আমাদের বাসায় থাকে না। তাই আবিরকে না খুঁজে এখান থেকে ভদ্রভাবে চলে গেলেই ভদ্রতা বজায় থাকে। আবির আপনাদের কিছু হয় না? না, সে আমাদের কিছু হয় না, আপনি যেতে পারেন। ভাবছি আবিরকে মেরে ওর লাশটা রাস্তার উপর ফেলে রাখলে দেখার মতো, তাহলে শিয়াল কুকুর ছাড়া কেউ নেই। জামিলের কথা শুনে সাবিনা বেগমের বুকটা যেন আটকে উঠল। উনি বুকের বাম পাশে হাত দেয়, জোরে কয়েকবার শ্বাস নিল। মায়ের সামনে ছেলেকে মারার হুমকি দিল এমপি। মা যতই সন্তানের উপর রেগে থাক না কেন, বুকটা তাই ছ্যাদ করে উঠবেই। আজাদ সাহেব বলে, আমি আবিরের সাথে কথা বলে নেব। ভালো হয় যদি আবিরকে আমার কাছে পাঠান, না হলে আপনাদের বাড়ির বিয়ে হবে না, তা বলে দিলাম। আসি। আপেলটা এমন তাজা কেন? জামিল সাহেব কথাটা বলে একটা আপেল হাতে তুলে নিয়ে কামড় দিতে দিতে চলে যায়। জায়ানের শ্বশুর জহির সাহেব বলে, এটা কি হলো? আপনাদের ছেলে এমন খারাপ নাকি? মারামারি করে বেড়ায়, জানাওনি কি একই রকম? না না ভাই, আপনি ভুল ভাবছেন। জায়ান খুবই ভালো ছেলে, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভাগ্যিস আজকে আসলাম, না হলে আপনাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে মেয়েটার বিয়ে দিচ্ছিলাম। এখন তো সব ভাবতেই হবে। হ্যাঁ, আপনি খোঁজ নিন, ভাবুন, কিন্তু এটা বলতে আবির ও জায়ান খুব কেউ খারাপ ছিল না।
আপনার ধারণা খুবই দ্রুতই ভুল প্রমাণ হবে। আচ্ছা, আজ তাহলে আজ উঠি, চিন্তা নাই, বিয়ে হবে, তবে খোঁজ নিতে হবে। জহির সাহেব কথাটা বলে উঠে চলে গেলেন। জায়ান বসা থেকে উঠে দাঁড়ায়। রাগেও সারা শরীর জ্বলছে। জুসের গ্লাস হাতে নিয়ে রাগী চোখে তাকিয়ে বলে, এই আবিরের জন্য আবার ঝামেলায় পড়তে যাচ্ছি, একে এলাকা ছেড়ে তাড়াতে হবে। কিন্তু আবির কি করলো? আবির তো না তাদের বাড়িতে এসে থাকে, আর না সে তোদের কোনো কিছুতেই নাক গলায়। আবির আসছে, আমার বাড়িতে থাকছে, ওর নিয়ে ঝামেলা সে নিজেই ঠিক করবে। এটা নিয়ে রাগ করছিস কেন? সে সব কিছু নষ্ট করতে এসেছে, যতটুকু আমাদের ছিল তা আবার ধ্বংস করবে। কিন্তু সব তো আবার ফিরে পেয়েছিস, সমস্যা কি? বাদ দে আজাদ, জায়ান যা বাইরে থেকে ঘুরে আয়, আমরা দেখছি, তোর চিন্তা নেই। জায়ান চলে যায়। তবে জুসের গ্লাসটা দরজায় ছুঁড়ে মেরে যায়। কেউ কিছু বলে না। আজাদ সাহেব মুচকি হাসল। সৈকত জিজ্ঞেস করে, হাসিস কেন? এমন বেয়াদবি আবির করলে বলতে আবির খারাপ ছেলে। যাই হোক, আমার জানা মতে আবির তেমন কিছুই করেনি। এই এমপি সব কিছুতে বাড়াবাড়ি করছে বেশি। দেখছি কি করা যায়। চিন্তা নিস না, আমি আবিরের সাথে কথা বলবো। আজাদ সাহেব কথা বলে চলে আসে। সাবিনা বেগমের মস্তিষ্কে এখন কেবল আবিরের নিয়ে দুশ্চিন্তা চলছে। আবির কোথায়? সে কেন ওদের সামনে আসে না? এইসবই ভাবতে থাকে সাবিনা বেগম। আবির পার্কের মধ্যে বসে আছে, বেঞ্চের এক এক কোণায় বসা, মুখে কালো মাস্ক, চুলগুলো একটু এলোমেলো, পুকুরের দিকে তাকিয়ে আছে। হাত ঘড়ির দিকে তাকালো আবির। 2টা বাজতে আর 10 মিনিট বাকি। আবির দূরে তাকালো। একটা কাপল বসে আছে। কাপলদের হাবসাব দেখে মনে হচ্ছে এদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, কারণ দুজনেই ব্যাগ থেকে একে অপরের জন্য একের পর এক ছোট ছোট গিফট বের করছে। আবির তাকিয়ে আছে। মেয়েটা ছেলেটার হাতে একটা ঘড়ি পরিয়ে দিল। ছেলেটা হাসে। বোঝা যায় অনেক খুশি হয়েছে ছেলেটা। মেয়েটার জন্য ছেলেটা একটা ফুলের তোড়া বের করে, সাথে মেয়েটার জন্য নূপুর। ছেলেটা মেয়েটার পায়ে নূপুর পরিয়ে দিল। ছেলেটার মাথায় হাত দিয়ে মেয়েটা চুলগুলো ঠিকঠাক করে দিচ্ছে। এমন সময় আবির শুনতে পেল, এমন একটা বৌমা আমারও তো দরকার। আমার ছেলের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক করে দেবে। আবির ঘুরে তাকাই। বেঞ্চের আরেক পাশে সাদা পাঞ্জাবি পাজামা, মুখে কালো মাস্ক পরা একজন লোক বসে আছে। আবির সেই লোকের ভয়েস শুনে আর চোখ দেখে বুঝে যায় লোকটাকে। বাবা। নো কল মি বাবা, তুমি এখন ডিউটিতে আছো আবির। তোমাকে ডেকেছি, এটা মিশনের অংশ। রাখো তো মিশন, কে আছে যে আপনাকে বাবা ডাকলে জরিমানা করবে? আবির কথাটা বলে মেহরাব সাহেবের দিকে এগিয়ে যায়। মেহরাব সাহেবের কোলে মাথা রেখে বেঞ্চের উপর শুয়ে পড়ল। মেহরাব সাহেব বলল, ওই কাপেলদের এখনই গার্ড এসে ডেকে নিয়ে পার্ক খালি করাবে। কথাটা বলেই উনি মুখ থেকে মাস্ক খুলল। আবির আগেই খুলে ফেলেছে। মেহরাব সাহেবের বয়সটা অনেক হলেও জিম করে শরীরের যত্ন নিয়ে ভালোই শক্তিশালী আছে। বুড়ো মনে হবেই না। আবিরের মাথায় হাত বোলাতে থাকে। আবির চোখ বন্ধ করে শুয়ে থাকে। দুজনেই চুপচাপ বসে আছে। আবির নীরবতা ভেঙে বলল, বাবা ক্ষুধা লাগছে, কি খাবো বলো? মেহরাব সাহেব হেসে বলে, তোর জন্য কি রান্না করব এখানে? হ্যাঁ করো, তুমি তো রেঁধে খাওয়াবা, তোমার বউ নেই তো? বৌমাও তো নেই। একটা মা আনার ব্যবস্থা করলেও তো হয়। খালি মা না, বৌমা হবে ওটা, সেটাই আনবো। থাক থাক, সিঙ্গেলে থাকো। এত মন্ত্রীদের 2-1টা বউ আনাচে কানাচে পড়ে থাকে, আর তুমি বিয়ে করো না কেন? রাষ্ট্রপতি হয়েছো তা দেখি তুমি কেমন যেন বাচ্চাই আছো। বাচ্চা তোর কি? এখানে আসছিস কেউ জানে? উফ, তবে ইরিন সামনে পড়লে জিজ্ঞাসা করেছিল এভাবে কই যাচ্ছি। মেয়েটাকে সাথে আনতি, সারাদিন তো ঝগড়া করে বেড়াস। এমন তো কি জন্য ডাকছো বলো? ওকে, এখন মিটিং টাইম। হ্যাঁ, সিগারেট জ্বালাও, টানি আর কথা বলি। আমি কিন্তু রাষ্ট্রপতি, সম্মান দে বাপ। তুমি আমার বাবা, তারপরও বন্ধু। আমি চিনি না রাষ্ট্রপতিকে। হয়েছে, ওঠ এবার। আবির উঠে বসল। মেহরাব সাহেব পকেট থেকে কিছু ছবি বের করলো। আবিরের হাতে দিয়ে বলে, জামিল কিন্তু প্রধানমন্ত্রীর কাছের লোক, খুব কাছের লোক।
বেস্ট ফ্রেন্ড, কিন্তু জামিল তার বিজনেসের যে মাছগুলো দেশের বাইরে পাঠায় সেটার মধ্যে অস্ত্র আর টাকা যায়। কোটি কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে। জামিল কিন্তু সহজে খেলা ছাড়বে না, শেষ কিন্তু সে করেই উঠবে। জামিল সহজে কিছু ছাড় দিলে বা দিয়ে দিলে সে ভয় পেয়ে দিচ্ছে এমনটা ভাববি না। তার মানে দেশে যে দুর্ভিক্ষণ চলছে তার পিছনে প্রধানমন্ত্রী রাশেদ খানের হাত আছে, আর সেটা পুরোপুরিভাবে জড়িত জামিল এমপি। কিন্তু বুঝতে পারছি না তিনি ঢাকা সিটিতে বাইরে কেন থাকে। এটাই তো মাইন্ড গেম। তুই কে সেটা যেন জামিল বুঝতে না পারে। খুব খারাপ হবে কিন্তু। ওর ছেলেদের পিটিয়েছিস, তোকে খুঁজছে। আমি সিভিল ফোর্স পাঠাচ্ছি। সেটা দরকার নেই, তবে তুমি যদি পারো যা ফোর্স পাঠাবা তারা যেন গ্রেট ফুটবলার হয়, তাহলেই হবে। ফুটবল খেলতে হবে আমাদের। ফুটবল? ক্ষুধা লাগছে রে বাপ, চলো না কিছু খাই। দাঁড়া, খাবার চলে আসবে। কি আনবে? গাট নিয়ে আসছো নাকি? না না না, কেউ জানে না তো, খালি তোর অ্যাসিস্ট্যান্ট জানে। মানে অর্ক এখানে? আর কাউকে পেলে না? স্যার মেসেজ করেছিলেন, খাবার রেডি, কোথায় খাবেন? অর্ক, আয় তুই জয়েন কর। এই বেঞ্চে বসেই তিনজনে মিলে খাবো আর আড্ডা দেব। তিনজন মিলে খাবার খাই, অনেক কথা হয় ওদের মধ্যে। এরপর নির্দিষ্ট সময়ে মেহরব সাহেব বিদায় নিয়ে চলে যায়। আবিরও আর দেরি করে না, চলে আসে বাড়িতে। ইরিন আজকে কলেজ থেকে দ্রুত বাসায় আসে, ক্লাস হচ্ছিল না। বাসায় এসে আবিরকে খোঁজে, কিন্তু আজ সারাদিন আবির বাসায় ছিল না। ইরিন কয়েকবার আবিরের রুমের সামনে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। আবির ছাড়া তার দিন কেমন যেন পানসে মনে হয়েছে। আবিরের অপেক্ষায় সারা দুপুর বারান্দায় বসেছিল ইরিন, কিন্তু আবিরের দেখা নেই। মাইমুনা বেগম আবিরের বাড়ি থেকে ঘুরেও আসে। ইরিন লজ্জায় কিছু জিজ্ঞেস করতে পারে না, পাছে মা যদি কিছু সন্দেহ করে বসে, কোনোভাবে যদি আবির জেনে যায়, ছি, আবির তো ওকে নিয়ে দারুণ মশকরা জুড়ে দিবে। এই ভয়ে সে কিছুই জিজ্ঞেস করলো না। রাত 10টা বাজে। ইরিন বারান্দায় দাঁড়ালো। হঠাৎ দরজাতে কলিং বেলের শব্দ শুনতে পাই ইরিন। কলিং বেলটা বাজছে। আজাদ সাহেব এসে দরজা খুলে দেয়। আজাদ সাহেবের কথা শুনতে পারে ইরিন। বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ইরিন। ইরিন ভেবেছে আবির সোজা এসে ওর রুমে আসবে, ইরিনকে ডাকবে বা খোঁচাবে, কিন্তু কেউ এলো না। মনটা খারাপ করে বারান্দা থেকে সরে এলো। বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুমে তলিয়ে পড়ল ইরিন। ঘুম ভাঙলো আবিরের বোনের ডাকে। ইরিন উঠে বসতেই বলল, ইরি আপু, তোমাকে মা আমাদের বাসায় ডাকতেছে। কেন? জায়ান ভাইয়ার বিয়ে কনফার্ম হয়েছে, বাসায় অনেক মেহমান, তুমি একা কি করবা? তোর আবির ভাইয়া কোথায়? তা জানি না, হয়তো বাইরে। ইরিন বুঝতে পারছে না ওকে কেন ডাকা হয়েছে। খাট থেকে নেমে মাথা আঁচড়ে ভালো করে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। তারপর আরিতার সাথে আবিরদের বাসায় আসলো। আবির, সত্যি করে বলতো, এমপির ছেলেদের কেন আর কে পিটিয়েছিল? আজাদ সাহেবের কথাই আবির ঘাবড়ায় না, বরং আজাদ সাহেবকে ইশারা করে পাশে বসতে বলল। আজাদ সাহেব বসলো আবিরের পাশে। আবির নরম গলায় বলল, তোমার বন্ধু মিস্টার সৈকত সাহেবের ছোট মেয়ে অরিতা আর মিস্টার আজাদ সাহেবের ছোট মেয়ে ইরিনকে এমপি ছেলেরা বাজেভাবে বিরক্ত করত, এতটাই বাজে যে সেগুলো বর্ণনা করতেও লজ্জা করছে। এর জন্য পোকামাকড় সমাজের মানবতার ফেরিওয়ালা হয়ে আপনার মেয়েকে হেল্প করেছিলাম। হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। গ্রাম বলে হাসপাতালে, শহর হলে কবরস্থানে থাকতো। কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? আজকে এমপি আসছিল, এসে তোকে এটার জন্য খুঁজছে। ও, কোনো ব্যাপার না। তোমাদের কি কোনো ঝামেলা হয়েছে? আমার জন্য সেটা বলো। জায়নের বিয়ে আটকে দেবে নাকি তোর জন্য, এটা নিয়ে বাসায় তোকে নিয়ে কথা হলো। ও ঠিক আছে। দুজনে কেউ কথা বলছে না। তারপর আবির আজাদ সাহেবের কাছ থেকে চলে আসে, হাসিবকে কল দেয়। হাসিব, বাইকটা নিয়ে আয় তো। এখন সন্ধ্যায় কোথায় যাবে? জুয়ানের শ্বশুরবাড়ি এলাকা। এখন কেন, কি দরকার? শালা আসবি নাকি আমি আসবো? আচ্ছা তুই একটু আয়, আমি রিমের সাথে বিচি রে। তাছাড়া মা পিঠা বানিয়েছে, তোকে এমনিতেই ডাকা লাগতো,
খেয়ে যেতে বলল। ভাইয়া কার সাথে কথা বলিস রে? শ্রীমির সাথে? দাঁড়া, বাবাকে বলছি। আরে আবিরের সাথে কথা বলছি। পিঠা খেতে বললি যে? মা বানিয়েছে। আর তুমি পরের মেয়েকে খাওয়ানোর ধান্দা করো? বলছো যে জান পিঠা খাবা? বুঝি না আমি, ভাবছো? ঠাস করে কানের নিচে দুটো চড় দিব, তারপর ঠিক হবে, বুঝেছিস? আবির আসবে, যা সর। আবির ফোন কেটে দেয়। ওদের ভাই বোনের কথাগুলো শুনছিল সে। আবির যে পোশাকে ছিল সেটা পরেই হাসিবদের বাড়ির দিকে যেতে থাকে। আবিরের ফোনে মেসেজ আসে। স্যার গাড়িটা নিয়ে যাচ্ছি তাহলে। আবির বলে, ভালো লাগছে না ইরিনের। সারাদিন যা ভালো গেলেও বিকেলের পর ইরিনের যেন মন খারাপটা বেড়েই যায়। কিন্তু কেন, কাকে যেন সে হঠাৎ মিস করছে। এই মিস করার কারণও ইরিন জানে না। আর যাকে মিস করছে সে হলো আবির। কিন্তু কেন? আবিরের রুমের আশেপাশে দিয়ে কয়েকবার ইরিন ঘুরে এসেছে, তবুও আবিরের ঘোর যেন ইরিনের কাটছে না। ইরিন অবাক হয়, তার থেকে 7-8 বছরের বড় একটা ছেলের সাথে এমন ঝগড়া, আবার তাকে মিস করা কেমন যেন অদ্ভুত লাগে। আজাদ সাহেব আর সাবিনা বেগম বসে আছে সামনাসামনি। এখন কেউ নেই বাড়িতে, আছে তবে ওদের কাছে নেই। সাবিনা বেগম প্রশ্ন করে আজাদকে, আবির কোথায়? আজকে সারাদিন যে দেখলাম না তাকে। আপনি আবার আবিরকে খোঁজেন? আমার বাড়ি থেকে আবিরের রুমের বেলকনি দেখা যায়। সেখান থেকে তো আপনাদের রুমের বারান্দা দেখা যায়। হ্যাঁ, এই জন্য তো বলছি, আবির কই? ও আচ্ছা, এই জন্য বলি আবির কেন ইরিনের রুমটায় থাকতে চাইছিল। মানে কি? আজাদ সাহেব টেবিল থেকে চায়ের কাপটা হাতে নেয়, চায়ে চুমুক দিতে থাকে। সাবিনা বেগম আজাদ সাহেবের কথার মানে খোঁজার চেষ্টা করে। আজাদ সাহেব মুচকি হাসল, তারপর বলল, আবির আমাদের অনেক ভালোবাসে ভাবি। আপনাদের দেখার জন্য সে ইরিনের রুমটা বেছে নেয়। আবির কোথায়? কাল থেকে ওকে দেখছি না। আমি নিজেও জানি না সে কোথায়। স্যুট বুট পরা ছিল, সন্ধ্যায় দেখেছিলাম, তারপর খুঁজে পাচ্ছি না। সে তাহলে কোথায়? আপনাকে যে জন্য ডেকেছিলাম। কাউকে কিছু বলবেন না ভাবি। আবির আসলে এমপির ছেলেদের মারছে। আমি জানি না সে এত সাহসী, এত জেদি কীভাবে হলো। আমি কল্পনাও করিনি আবির এত চুপচাপ হয়ে যাবে, এতটা নিজেকে পরিবর্তন করে ফেলবে। আবির ছোট থেকেই ম্যাচুর ছিল, আমরা চিনতে পারিনি। আরই তার ইরিন ক্যাম্পের ছেলে খুব বাজেভাবে টিচ করতো। আবির এই জন্য ওদেরকে পিটিয়েছে। সৈকতকে বলবেন না কিছুই। তাকে বলবো না এসব। আমি বুঝতে পারছি আবির পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেক কিছু ভেবেই সে করে, কিন্তু সে ওদের পিটিয়েছে অথচ কেউ কিছুই বলছে না। অদ্ভুত না? হয়তো। দুজনে আবিরকে নিয়ে গল্প করে, কিন্তু আবির কোথায় ওরা কেউ জানে না। আবির কোথায় এখন? আবির হাসিবদের বাড়ির দরজায় টোকা দিল, সাথে সাথেই দরজা খুলে যায়। আবির তাকিয়ে দেখে হিয়া দাঁড়ানো। আবির কিছু না বলেই ভিতরে যেতে প্রস্তুত হয়, কিন্তু আবির যেদিকে দিয়ে ঢুকতে যাবে সেদিকেই হিয়া এসে বারবার দাঁড়ায়। আবির প্রশ্ন করে, কি হয়েছে? এমন করে পথ আটকে রাখছো কেন? আপনাকে মেসেজ দিলে রিপ্লাই করেন কেন? ও লাস্টে 21, এটা তোমার নাম্বার? জি মিস্টার, আমার নাম্বার। কেন কথা বলেন না সেটা আগে বলুন। একটু বিজি ছিলাম, কিন্তু আমাকে হুটহাট করে মেসেজ করবা না। সেটা আমার দোষ না, আমার মন চাই দিই, হয়ে যায়। আমি তো কিচ্ছু করিনি। একটা চট দিব, তারপর বলবো আমি দেইনি, আমার হাত দিয়েছে। আপনি আমাকে মারবেন? মারবো, সর সামনের থেকে। পচা লোক, খারস রোগ, আপনার মাথায় চুল পড়ে যাক, আমিন। এই নাও চকলেট, 1 টাকার চকলেট। সিগারেট খাওয়ার পর নিয়েছিলাম, খাওয়া হয়নি। আপনি সিগারেট খান? না, আমি আবির খান, সিগারেট খান না। বদমাশ ফাজিল। কিরে দরজায় কি করিস রে? সর, আবির ভিতরে আয়। হিয়া সরে গেল দরজার কাছ থেকে, হাতের মধ্যে আবিরের দেওয়া চকলেট রাখা। আবির এসে সোফাতে বসল। হাসিবের মা পুলি পিঠা আনলো। হাসিব আর আবির একসাথে বসে খেয়ে বাহিরে আসে। হাসিব প্রশ্ন করে, রাত হয়ে গেছে, তারপরেও আমি তোর সাথে জায়ানের শ্বশুরবাড়ির এলাকায় যাচ্ছি কেন বলতো? রিমি আছে ওখানে, এর জন্য। হ্যাঁ, তুই কি করে জানিস? চল, জারার বাবার সাথে কথা বলতে হবে। যাই হোক, অন্তত তিনি বিয়েটা না ভাঙে, এরপরে এমপিকে দেখছি। তুই কি জানিস?
তুই বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছিস। চাচ্ছি তো। এবার আমরা মাথা নিচু করে যাব না, এবার মাথা উঁচু করে যাব, অ্যাটিটিউড লেভেল হাই করে যাব। হাসি বাইক চালাতে থাকে। বেশ কিছু সময় পর জারাদের বাড়ির সামনে এসে বাইক থামায় ওরা। বাড়ির মেন গেট খুলে ভিতরে আসে দুজন। বাড়ির মধ্যে থেকে চিৎকার চেঁচামেচি হয়েছে। আবির দরজার কাছে চলে আসে। ভিতর থেকে শুনতে পাই স্যারের বাবা বলছে, এভাবে মান সম্মান নষ্ট হচ্ছে তোর ওই মেয়ের কারণে। আমার মেয়ে কি করেছে ভাই? রাস্তায় পোলাপানেরা টিচ করতো, সে প্রতিবাদ করেছে, চর মেরেছে। তাহলে আমার মেয়ে কিছু না বলে রোজ হেনস্থার শিকার হতো? দেখ, এত কিছু জানি না। আমার মেয়ের বিয়ের সামনে মান সম্মান গেলে আমার মেয়ের বিয়েটাও ভাঙবে। তোমার মেয়ে বড়, আমার মেয়ে কিছু না। তুমি তোমার মেয়ের বিয়ে নিয়ে ভাবছো, অথচ আমার মেয়েকে যে ওরা তুলে নিয়ে গেছে সেটা কিছু না, তাই না? বাহ ভাই বাহ, অসাধারণ মানসিকতা তোমার। কম খুঁজলাম না, আজ সারাদিনও তো খুঁজেছি। থানায় গেলেও তো কাজ হচ্ছে না, উল্টে আমাদের মেয়ে খারাপ বলে আক্ষেপ করছে। কি করবো বল, আর কি করতে বলছিস? আমি জানি না, আমার মেয়েকে খুঁজে এনে দাও। সে সকালে গেছে, এখনো ফেরেনি। বুঝতে পারছো তুমি কি হয়েছে বিষয়টা? দোয়া কর যেন জায়ানের ফ্যামিলির কেউ না জানে এসব, তাহলে বদনামটা আমার মেয়ের উপরেও আসতে পারে। বুঝেছিস তো, বিয়ে শাদির ব্যাপার। জহিরের কথা শেষ হতেই আবির কলিং বেল বাজালো। সবাই চুপ হয়ে যায়। যারা বলে, আমি দরজা খুলছি, হয়তো জেবা আপু এসেছে। যারা দরজা খুললো, বাহিরে তাকিয়ে দেখে দুজন ছেলে দাঁড়ানো। যারা মাথায় ওড়না পেঁচায়। যারা বলে, আপনাদের চেনা চেনা লাগছে, জায়ানের ভাইয়েরা না? যারার কথা শুনতেই বাড়ির সবার চোখে পানি মুছে একদম স্বাভাবিক হয়ে বসলো। জহির আস্তে গলায় বলল, যে ভয়টায় পাচ্ছিলাম সেটাই হলো। এবার আমার বিয়ের জন্য কান্না শুরু হবে। আবির মুচকি হেসে যারা প্রশ্নের জবাব দেয়। জি, আমরা জয়েন ভাইয়ের ভাই, ভিতরে আসতে পারি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আসেন। বাহিরে কেন থাকবেন? সরি। ইটস ওকে। যারা পিছনে চলে যায়। আবিরেরা ভিতরে আসলো। আবির সবাইকে সালাম দেয়। সবার মুখে হাসি, তবে এটা যে জোরপূর্বক হাসি আবির তা বুঝতেই পারছে। আবিরদের বসতে দেওয়া হয়। আবির প্রশ্ন করে, কেমন একটা অন্যরকম লাগছে আপনাদের? কি হয়েছে? কই না তো, আসলে কাকে রেখে কাকে ইনভাইট করবো বিয়েতে, তো তাই একটু ঝামেলাতে আছি। ও ভালোই তো, আমাকে চিনতে পারছেন? আমি আবির, জয়েন ভাইয়ের ভাই। ও আমার বন্ধু হাসিব। হ্যাঁ হ্যাঁ বাবা, চিনতে পারছি। তা তোমার হঠাৎ এত রাতে, মানে এত রাতের দিকে যে আসলে, কোনো কিছু হয়েছে নাকি? না আঙ্কেল, কিছুই হয়নি। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে যাই, কেমন আছে খোঁজ খবর নিয়ে যাই। দেখছেন না এখনও গায়ে মিটিংয়ের পোশাক। আমাদের একটা সেমিনারের ছিল, সেখানে মিটিং ছিল, তাই গিয়েছিলাম। ও ভালো করেছো এসেছো। আজকে আর রাতে যেতে হবে না, এখানে থেকে যাও। এই নিন চা শরবত খান। রিমি, বিস্কুটগুলো আনতো। আরে এসবের কি দরকার ছিল? আর থাকবো না আঙ্কেল, এখনই চলে যাব। এখনই কেন? আসো তো, থাকো, সকালে যাবে। জামাই ভাই তোমরা এমন ভাবে চলে গেলে হবে? রাতটা থাকো। আসলে বিয়ে নিয়ে অনেক কাজ আছে আঙ্কেল, থাকা যাবে না। তাহলে কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা নেই, ডিনারটা তো করে যাও। না আঙ্কেল, আজ আসছি। আবির পকেট থেকে ফোন বের করে পাশের সোফাতে রাখলো। তারপর আরও কিছু সময় কথা বলে চা জুস খেয়ে বাহিরে আসে। হাসি বলে, কিরে, তুই যে কাজে আসলি সেটা বললি না কেন? বলো তো। চলেই তো আসলি, বলবি মানে? হাসিবের প্রশ্ন শুনে আবির মুচকি হাসে। ওদিকে জহির আর মুহিত আবার কথা বলছে। জহির বলে, যে ভয়টা হচ্ছিল সেটাই হয়ে গেছে। না জানি ওরা যদি জানে কি হবে। আমার মেয়েকে খুঁজে না পেলে সব কিছু নষ্ট। মেয়ে? কোন মেয়ে খুঁজে পাচ্ছি না মানে কি? আবির দরজার কাছে দাঁড়িয়ে কথাটা জোরেই বলল। আবিরকে দেখে চমকে ওঠে ওরা। দরজা আটকায়নি, আর আবির এভাবে ব্যাক আসবে বুঝতেও পারেনি তারা। আবির ভিতরে প্রবেশ করতে করতে বলে, আমার ফোনটা ভুল করে রেখে গেছিলাম, সেটা নিতে আসতে হলো। সরি। আপনাদের কিসের খোঁজ? মেয়ে নিয়ে কথা বলছিলেন, শুনে ফেলেছি। কি হয়েছে জানতে পারি? না, এমন কিছু না। আসলে আমাদের বাড়ির মেয়ে, মানে জেবা আর কি, তোমার মোহিত আঙ্কেলের মেয়ে, না বলে বেড়াতে গিয়েছে তাই। কিন্তু আমি শুনলাম আপনার মেয়েকে খুঁজে পেলেন না, এরকম কিছু। না মানে? আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। সকালে পড়তে বের হয়েছিল। একটা ছেলে রোজ ওর কলেজ থেকে বাড়ি কাজ অবধি পিছু নেয়, বিভিন্ন কথা বলে। যেবার সেটার উত্তরে ওই ছেলেটাকে অনেক কথা শোনায়, চড়ও দিয়েছিল। ছেলেটা হুমকি দেয় তুলে নিয়ে যাবে জেবাকে।
আজকে সকাল থেকে তাকে পাচ্ছি না খুঁজে। আমার মেয়েকে তুলে নিয়ে গেছে ও। মোহিত তুই? থামো ভাই, অনেক হয়েছে। আমি আমার মেয়েকে পাচ্ছি না। আচ্ছা, ছেলেটার নাম কি? আকাশ ওর নাম। আচ্ছা হাসিব, আকাশের সব ডিটেলস নিয়ে আয়। এই থানার নাম কি, গ্রামের নাম কি? আঙ্কেল চিন্তা নাই, খুঁজে এনে দেবো। থানায় গিয়েছিলেন? রশিপুর থানা, সজলপুর গ্রাম। পুলিশ কিছু করবে না বলেছে, 24 ঘন্টা পার না হলে কিছু করবে না। আবির আর কিছু বলে না, সে বাহিরে চলে আসে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। অর্ককে কল দেয়, অর্ক রিসিভ করে। আবিরকে প্রশ্ন করার আগেই অর্ককে বলে, রিশপুর থানার এমপি থানার পুলিশকে আমি 20 মিনিটের মধ্যে সজলপুর গ্রামের বাজারে দেখতে চাই, সময় বেশি নেই। স্যার এত দ্রুত? সেট আপ, জাস্ট 20 মিনিটস, মাইন্ড ডেট। আবির ফোন কেটে দেয়। হাসি বাসে বাহিরে, বাড়ির সবাই বাহিরে আসলো। মোহিতের স্ত্রী নেই। জহিরের মা জেবা আর জারাকে বড় করেছে। জারা বড় আর জেবা ছোট। আবির নিজের আঙুলগুলো আঙুলের সাথে ডলতে শুরু করেছে। রেগে আছে আবির বেশি। আবির মোহিতকে বলে, আমি না আসা অবধি কাউকে কিচ্ছু বলবেন না, এমনকি এটা নিয়ে বাইরেও আলাপ চলবে না। জবাকে খুঁজে এনে দেব, বেশি সময় লাগবে না, চিন্তা নেই। আমি কি আসবো বাবা? না, সবাই থাকবেন বাড়িতে। হাসিব উঠে আয়। আবির বাইক চালায়। 20 মিনিটের রাস্তা যেন 10 মিনিটের আগেও চলে আসে। সজলপুর বাজারটা বেশ বড়ই। বাজারের মাঝে একটা মোটা কৃষ্ণচূড়া গাছ আছে। আবির সেই গাছের নিচে যেয়ে দাঁড়ায়। অর্ক ফোন দেয় আবিরের কাছে। স্যার ওনাদের নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, ওনারা সবাই যাচ্ছে, আপনার কথা বলেছি, বের হয়েছে। হাসিব আবিরের পায়চারি করা দেখছে। কিছু সময় পর সিকিউরিটি সহ এমপি আসলো বাজারে, কিন্তু এমপি জানে না আবির কোথায়। আবির বুঝতে পেরেছে এটা এমপি, কারণ যতগুলো গাড়ি আর পুলিশ ও বডিগার্ড নিয়ে বাজারে গাড়ি ঢুকেছে, বোঝা যায় যে এমপির প্রবেশ ঘটেছে। আবির কল দেয় এমপিকে। একবারে রিসিভ করলো এমপি। মানুষজনের ভিড় জমে গেছে সারা বাজারে। আমি আবির হাসান, আমার অ্যাসিস্ট্যান্ট। স্যার বুঝতে পারছি, আপনি কোথায়? আপনার পিছনে কৃষ্ণচূড়ার গাছের নিচে আছি। এমপি সোজা চলে আসে গাছের নিচে। আবিরকে দেখে হাসলেন তিনি। থানার অফিসারও আগে এখানে। আবির থানার অফিসারকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। পুরো বাজার তখন যেন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অফিসারও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আবিরের দিকে তাকিয়ে। হাসি মজা পাচ্ছে। আবিরের পিছনে বেশ ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। তোরে আমি পরে দেখছি, তোর গাড়ি নিয়ে আয়। এখানে কিছু বলবো না। এমপি সাহেব, এখানে নিরিবিলি জায়গা কোথায়? আমার বাড়ি অনেক নিরিবিলি। চুপ, আমি বেরিয়ে আসছি এখানে। সামনেই আছে, চলেন। আবিরেরা সবাই একটা গাড়িতে উঠল। কয়েক মিনিটের মধ্যেই সবাই বাজার থেকে বেরিয়ে দূরে একটা জঙ্গলের পাশে এসে থামলো। আবির নামলো গাড়ি থেকে। কোটের ভিতরে পকেট থেকে পিস্তল বের করে থানার অফিসারের কপাল বরাবর ঠেকিয়ে আবির বলে, জাহির সাহেব তার বাড়ির মেয়ের জন্য তোর কাছে গিয়েছিল। হ্যাঁ স্যার, আসলে তাহলে তুই তাদের মেয়েকে খুঁজিসনি কেন? আসলে স্যার, ছেলেগুলো অনেক ডেঞ্জারাস, অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। কে ছেলেরা? ওই যে রংবাজ শাহিন আছে না, সে। ও শালা বহুত হারাবি। আবির স্যার, জেবাকে আমার 1 ঘন্টার মধ্যে খুঁজে এনে দিতে হবে, আর শাইনকে তো আমি নিজেই খুঁজবো। কই যেতে পারে জবাকে নিয়ে এসে? আমি যতটুকু জানি শাহিন হয়তো তার গোপন ডেরায় নিয়ে গেছে, কিন্তু সেখানে যাওয়াটা তো রিস্ক। সব পুলিশ যাবে, দরকার হলে আর্মিদেরও ডাকবো। যতজন ফোর্স আছে চলবে, কিন্তু আজ এখানে যতগুলো মার্ডার হবে তার লাশগুলো যেন খুঁজে পাওয়া না যায়। স্যার রিক্স তো আছেই। শাহিন হলো এমপি জামিলের খুব কাছের লোক। আমাদের থানায় তার একটা জমি আছে, তার বদলে সে 10 গুণ জমি শাহিনের মাধ্যমে হাতিয়ে নিয়েছে। শাহিনের কাছে যে অস্ত্র সব জামিলের দোয়া। ও তাই বলেন? এবার তো আলো ভালো লাগবে জিনিসটা। চলেন একটু খেলে আসি, জবাকে আমার চাই। আবির কথাটা বলে গাড়িতে ওঠে। সবাই আবিরের সাথে গাড়িতে উঠল। তারপর আবির একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। চারপাশে অনেক গাছপালা, আর মাঝখানে একটা সুন্দর টিন শেডের বাড়ি।
ভিতর থেকে গোঙানির শব্দ আর মিনমিন গলায় চাপা কান্নার আওয়াজ আসতে থাকে। আর সেটা একটা মেয়ের কান্নার শব্দ। আবির বাড়ির আশেপাশে পুলিশ সোর্স দিয়ে ঘিরে রেখেছে। আবির আস্তে ধীরে এগিয়ে যায় বাড়ির মধ্যে। পুলিশের অফিসারের পিস্তলটি কোমরে গোছা। আবির বাড়ির সামনে আসতেই দুজন লোক এগিয়ে এলো। আবিরকে এসে বলে, কে তুই? এখানে কি করিস? আকাশের সাথে দেখা করতে এসেছি। আকাশ ভাই নেই এখানে। কিন্তু আমি জানি আকাশ এখানেই আছে। আকাশকে যে বলবেন নতুন অস্ত্রের মডেল এসেছে, জামিল পাঠিয়েছে। ও, জামিল স্যারের লোক। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আকাশ ভাইকে বলি। সুরেশ চলে যায় ভিতরে। আকাশকে বলে আবিরের কথা। আকাশ থেকে বিজি ছিল, নেশা করছিল সে। সুরেশ বাহিরে এসে বলে, চেক করে দেখব আপনার কাছে কিছু আছে নাকি, তারপর ভেতরে যেতে হবে। ও, এই নে ধর। আবির কোমর থেকে পিস্তলটা বের করে ওদের কাছে দেয় আর চেক করে না আবিরকে। আবিরকে ভিতরে যেতে দেয়। আবির ভিতরে আসলো। আবির রুমের ভিতরে এসে আশেপাশে তাকায়। রুমের মধ্যে একটা বিছানা, আর সেই বিছানার উপরে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে জেভা। আবির দ্রুত চোখ সরিয়ে নেয় সেখান থেকে। চোখ বন্ধ করে জেভার সাথে কী কী ঘটেছে তা অনুমান করে কল্পনা করলো আবির। আবির রাগে আবিরের সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। কে আপনি? জামিল স্যার ছাড়া এখানে ঠিকানা কেউ জানে না। তা অস্ত্র কই, কি বার্তা পাঠিয়েছেন? আবির কোনো কথা না বলে সোজা আকাশের সামনে চেয়ারে গিয়ে বসলো। টেবিলের উপর এক প্যাকেট সিগারেট রাখা। আবির প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁট দিয়ে ধরল। আগুনের ইঙ্গিত দিতেই আকাশ পকেট থেকে লাইটার বের করে টেবিলের উপরে রেখে লাইটারে ধাক্কা দেয়। আবিরের হাতের কাছে এসে পড়ল। রুমে একটি মালের বোতল, টেবিলে মাল, বিছনায় নারী, ফিলিংস হাই-ফাই। আরে তুই কে? কেন আসছিস সেটা বল। আমি কে? ও হ্যাঁ, আমার নাম আবির। আমি আসছি একটা জিনিস নিয়ে যেতে। কি জিনিস নিবি? কোড ওয়ার্ড ছাড়া আমি কিছুই দিই না। কোড বলবি, মাল পাবি। ও কিডা? বোতল আর আছে? নেশা চাপছে। কিন্তু যদিও আমি এসব খাইনি কোনোদিনও, তবে ইচ্ছে হচ্ছে খাই। শালা, কাহিনী বাদ দিয়ে আসল কথা বল। আবির সিগারেট টানতে থাকে। আকাশ আবিরের দিকে তাকিয়ে আছে। বড় বড় চুল, মুখে হেভি স্টাইলের দাড়ি। আবিরকে দেখে পাকিস্তানি কোনো মডেল মনে হবেই। অবশ্য আকাশ কম কিসের। আবির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, বস, বিছানার মেয়েটা কি? দেখতে তো হেব্বি। কত টাকা দিয়ে এনেছেন? আব্বে আর আমি ওর দিকে নজর দিস না। ওকে আমি ভালোবাসি, খুন করে ফেলবো তোকে। আপস, সরি বস। ভালোবাসেন কেমনে? এভাবে ফেলে রেখেছেন যে? শালি আমাকে অপমান করতো, আমাকে ভালোবাসতো, উঠে নিয়ে আসছি। তারপর স্বাধীন ধরে জেবার সাথে সেক্স করছি। আর লাগবে না তোকে। আকাশ নেশার চোটে কথাগুলো আবিরকে বলল। আবির সিগারেটটা টেবিলের সাথে চেপে ধরে। নিচের দিকে তাকিয়ে আছে আবির। হাতটা মুঠো করে টেবিলের উপর কয়েকবার নাড়াতে থাকলো। আকাশের এইসবের দিকে খেয়াল নেই। আবির নিজেকে শান্ত করে বলল, বস, মেয়েটাকে তো পড়াশোনা করে বলে মনে হচ্ছে। আপনি তো মাস্তান। তাহলে আপনাকে সে কেমনে ভালোবাসবে? আপনার ভালোবাসার অধিকার আছে, কিন্তু তারও তো একটা মনের প্রকাশ, পছন্দ, ভালোবাসার অধিকার আছে। তাহলে তাকে তুলে আনাটা কি ঠিক? এটা তো অন্যায়। আপনি তো তুলে এনে অন্যায় করেছেন, আবার তাকে ধর্ষণও করেছেন, মানে চুরি করে ডাকাতিও করেছেন। আরে মা, তোর তো এখন কথা শুনতে চাইছি। ইস বস, রাগ করছেন কেন? মেয়েটাকে ছেড়ে দিন বস। ছাড়বো না ওকে আমি, এখন অনেক কিছু বাকি। বস, ছেড়ে দিন না প্লিজ। চুপ কর বলা, যা তুই এখান থেকে। কে আছিস শালা নিয়ে বাইরে গিয়ে মার। সুরেশ আর মিশা এগিয়ে আসে। আবির কোটের ভিতরের পকেট থেকে পিস্তল বের করে সেটা টেনে বুলেট রিলোড করে। সুরেশের দিকে তাক করে ট্রিগারে চাপ দেয়। ঠাস ঠাস করে গুলি বের হয়। সুরেশ ছিটকে গিয়ে পড়ে। আকাশের যেন এক ছটকায় নেশে চলে গেছে। আবিরের আশেপাশে পিস্তল দিয়ে সবাই ঘিরে ধরে। আবির বলে, নীরব থাকি তাই বলে দুর্বল ভাবার দরকার নেই। এখনো শান্ত হয়ে বলছি, মেয়েটাকে ছেড়ে দে। তুই আমাকে চিনিস? মেয়েটাকে যেতে দে। দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। 1 মিনিট। পুরো বাড়ির চারপাশে পুলিশ। একটা পিস্তলের গুলি শব্দ শুনে ওরা রেডি হয়েছে। সেকেন্ড শব্দ শুনলে ওরা চলে আসবে। কি শুনছিস রে?
আবির মদের বোতল হাতে তুলে নিয়ে টেবিলে বাড়ি দিয়ে ছুরি বানিয়ে সোজা আকাশের হাতের কবজি বরাবর ঢুকিয়ে দেয়। আকাশ আ করে উঠল। আবির আরেকটা গুলি চালায়, বিশাল কপালে যেয়ে লাগে। সাথে সাথেই সব পুলিশরা রুমের ভিতরে ঢুকে পড়ল। আবির দ্রুত গা থেকে কোট খুলে জেবার গায়ের উপরে দিয়ে দেয়, তারপর টেবিলের উপরে বসলো। হাসিব, অফিসার এমপি দাঁড়িয়ে আছে। আবিরকে প্রচণ্ড ভয়ঙ্কর লাগছে। আবির রুমের আশেপাশে তাকাই, ছুরি, চাপাতি, কুড়াল, দা, পেরেক, হাতুড়ি এসব দেখতে পাই। আবির একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে, সেসবের দিকে এগিয়ে যায়। সবগুলো থেকে একটা একটা করে আনলো। সিগারেট হাতে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবির বলল, মাথা ঠিক নেই, কি করব নিজেও চাই না। কেউ দেখতে চলে থাকতে পারো, না হলে বাইরে চলে যাও। ভাই জেবাকে নিয়ে যা রে, আমি আর রাখবো না। আকাশ ব্যথায় কোকাতে কোকাতে কথাটা বলল। আবির তখন বলে, অফার ফিনিশড। আবির সিগারেট ফেলে দিয়ে একটা পেরেক হাতে তুলে নেয়। তারপর আকাশের বুকের ডান পাশ বরাবর হাতুড়ি দিয়ে পেরেক পুঁতে দেয়। আকাশ চেয়ার থেকে পিছনের দিকে পড়ে। আবির হাতুড়ি দিয়ে আকাশের প্রতিটা আঙুলে ইচ্ছে মতো শক্তি দিয়ে পেটাতে থাকে। আকাশের আর্তনাদে জেবার ঘোর ফিরে এসেছে। সে টান টান হয়ে উঠে দাঁড়ায়। গায়ে কোট দেখিয়ে নিজেকে ঢেকে নিল ভালো করে। কেউ কোনো কথা বলছে না। পুলিশ অফিসার এগিয়ে আসতে যাচ্ছিল। এমপির সাথে সাথেই হাত টেনে ধরে ইশারায় আবিরের কাছে যেতে নিষেধ করে। রক্ত যেন সারা গায়ে ছিটকাতে শুরু করেছে। আবির বেসবল স্টিক হাতে নেয়। আকাশ আর্তনাদ করে। বমি করা শুরু করে দিয়েছে সে। কাশির সাথে রক্ত বের হতে থাকে। আবির বেসবল হাতে নিয়ে হাঁটু বরাবর রাখে, তারপর বলে, কুত্তার বাচ্চা, যে তোকে ভালোবাসে না তাকে জোর করা তোর কোনো অধিকার নেই। তুই ভালোবাসলে যে তাকে তুলে আনবি, জোর করবি এমনটা না। আমাকে শান্ত ভদ্র মানুষ ভেবে ভুল করে। মানুষগুলো এমন এক সময় বলে অভদ্র আমি। তোকে তো শালা এখনই খুন করলে আমার রাগ মিটবে না। আর মাকে মারিস না, আমি বলে জামিল তোকে ছাড়বো না। আকাশ কথাটা শেষ করতেই আবির হাঁটুতে জোরে একটা বাড়ি দেয়। টেবিল থেকে একটু ছুরি নিয়ে আকাশের গোপনাঙ্গ বরাবর ঢুকিয়ে দেয়। তারপর জেবার হাত ধরে। জেবা থর থর করে কাঁপছে। হাসিব যেন স্থির হয়ে গেছে সেখানে। আবির এতটা সাইকো ভয়ঙ্কর মানুষ কখনো হাসিবটা কল্পনা করেনি। আবিরের এমন পাগলাটে রাগ দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে। একটা মানুষকে কিভাবে কষ্ট দিয়ে মারতে হয় আবিরের থেকে অন্তত কেউ তা জানে না। আবির দরজা দিয়ে বের হওয়ার সময় বলে, এটা আমার কাছে খুব সহজ ব্যাপার। বাবা আর আমি মিলে কত করেছি। লাশগুলো যেন কেউ কারো হদিশ না মেলে। যদি এখানে থাকা কেউ কিছু পায়, তাহলে এখানকার থাকা প্রত্যেকটা মানুষ পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব। আমি শান্ত থাকলে ভালো মানুষ, রেগে গেলে খারাপ। আসিফ আয় এমপি সাহেব, পরবর্তী বছরগুলোতে আপনি এমপি থাকবেন। আর পুলিশ অফিসার, আপনার প্রমোশন হয়ে গেছে, কমিশনার বানিয়ে দিলাম, লেটার পেয়ে যাবেন। আবির চলে যায় হাসিব আর জেবাকে নিয়ে। এমপি আর অফিসার তো এসব অনেক খুশি, আর কোনো ঝামেলা নেই। আবিরকে চেতালে খারাপ হবে, আবিরের কথা শুনলে লাভ ওদেরই হবে। তাই আর দেরি না করে আবিরের কথা মতো সব কিছু রেডি করে দিতে শুরু করে। গাড়িতে ওঠে আবির, নিজেই ড্রাইভ করছে। বাজারের মধ্যে আসে সে। আবির বলে, ভয় পাচ্ছিস কেন? তোকে ভালোবাসি আসিফ, আমার থেকে তোর কোনো ভয় নেই। কিন্তু বলবো আমি কে। সময় হয়নি এখনো। যতটুকু তোরা বা সবাই জানে সেটা রহস্যময়, যা গোপনে অজান্তে হয়েছে। তা যাই হোক, প্রকাশে কি দরকার? প্রকাশ করলে তো লস। যা, ওই দেখ বাজারের ওই পাশে শপিং মল, ট্রেন্স চেঞ্জ করে আয়। এই নে আমার এটিএম কার্ড। জবার জন্য কিনে আনবি, কলেজে পড়ুয়া মেয়েটার ড্রেস যা। আর শোন, ওই যে দেখ শাড়ি দেখা যাচ্ছে একটা, ওইটা কিনে আনবি, আলাদা হবে, যা। হাসিব কিছু না বলেই চলে যায় দোকানে। আবির গাড়িতেই বসে আছে। জেবার চোখে মুখে ভয় নেই। আবির তাকায় জেবার দিকে। আবির বলে, ভয় পাচ্ছ তুমি? এতক্ষণ পাচ্ছিলাম, মানে ওই হারামির কাছে যতক্ষণ ছিলাম ততক্ষণ পাচ্ছিলাম, এখন পাচ্ছি না।
তাকে মরতে দেখে মনে শান্তি চলে এসেছে, ভয় চলে গিয়েছে। দেখো মেয়ে, তোমার সাথে যা হয়েছে তা আমি জানি, তাই এটা কাউকে বলার দরকার নেই। বাকিটা আমি দেখে নেব। তুমি আগে পড়াশোনা যেমনভাবে করতে সেভাবেই করবা। আমি জানি অনেক চাওয়া হবে, তবুও সাহস হয়েছে এখন। আমি ঠিক আছি, হারানোর কিছু নেই আমার। চিল আমি এখন। হাসিব ড্রেস আনে। আবির দ্রুত নিজের ড্রেস পাল্টে জেবাকে বলে, চেঞ্জ করো, আমরা আছি। কথাটা বলেই আবির গাড়ি থেকে বের হয়। হাসিবের কাঁধে হাত রাখে। হাসিব বলে, ভেবে দেখলাম তুই মানুষটা খারাপ না, আর আমিও তোকে ভালোবাসি। এখন থেকে আর কোনো ভয় নেই, আমি আছি তোর সাথে আবির। এবার কি বলবি আঙ্কেলকে যে তুই শিরিনের সাথে কি করেছিলি আর সেটা কেন হয়েছিল? না, সেটা চাইবো না এখন। সময় হলে আমি নিজেই সব কিছু বলবো। আমাকে জানার পর মার্ডার করাটা আমার সাথে যায়। বাইক নে তুই, আমি এমপির গাড়ি নিয়ে জাহির সাহেবের বাড়ি যাচ্ছি, তুইও পিছনে আয়। আবির গাড়িতে উঠল। জেবাকে আবার নামাই, পানি দিয়ে ফ্রেশ হতে বলল। তারপর সাবিনা বেগম বারবার তাকাচ্ছে আবিরের রুমের দিকে, কিন্তু আবির নেই সেখানে। একটা বাতি জ্বলজ্বল করে, কাজের ফাঁক দিয়ে আবিরে দেখা যাচ্ছে না। আবিরের কথা ভেবে সাবিনা বেগমের প্রচণ্ড মন খারাপ লাগছে। নিজের ছেলের প্রতি কেমন যেন মায়া কাজ করছে অনেক। আবির কলিং বেল বাজালো। যারা এসে দরজা খুলে দেয়। আবির জেবার হাত ধরে আছে। মোহিত জেবাকে দেখে কেঁদে দিল। জেবা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে, আর সবাই এসে ঘিরে জড়িয়ে ধরে জেবাকে। আবির দরজার কাছে দাঁড়িয়ে থাকে। কিছু দূর সিমি আর রিমি দাঁড়ানো। হাসিব এসে দাঁড়ায় আবিরের পিছনে। জাহির সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। আবিরের কথাই চমকে ওঠে সবাই। মোহিত আবিরের হাত ধরে এনে সোফাতে বসায়। জহির বলে, হ্যাঁ বাবা বলো। আপনার বাড়ির মেয়ের সাথে আমাদের বাড়ির ছেলের বিয়ে হবে না। কি মানে, কেন? আপনাদের বাড়ির মেয়ে রাত কাটিয়ে আসছে, না জানি সবাই কেমন। মুখ সামলে কথা বলো যা আবির। কেন, সবাই এমন হতে পারে না? না পারে না, আর যা হয়েছে সেটা ভাগ্য। সবাই কেন তার জন্য শাস্তি পাবে? পাওয়ার তো উচিত। আবির যদি এমপি জামিলের সাথে ঝামেলা করে তার ছেলেকে পিটিয়ে হসপিটালে পাঠাতে পারে, আবির তাহলে খারাপ? তাহলে তার পরিবারের ছেলেরাও তো অনেক খারাপ, তাই না? এই জন্য আবিরের ঝামেলার জন্য আবিরের ভাইয়ের অনেক খারাপ, তাই তো তার সাথে কোনো মেয়ের বিয়ে হবে না, তাই তো আঙ্কেল? জহির সাহেব বুঝতে পারে আবির কেন এসেছিল এখানে। জহির সাহেব অনুতপ্ত দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির মুচকি হাসল। জহিরকে কিছু বলতে না দিয়ে আবার সে বলল, চিন্তা নেই, এখানে যা হয়েছে আমি সব ভুলে গেছি, আপনারাও ভুলে যান। আবির, জায়ানের সাথে যারার বিয়ে হবে যা খুশি হয়ে যাক, তবে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমাদের মেয়েকে বাড়িতে ফেরত দেওয়ার জন্য। আচ্ছা তাহলে আসি। না না, আজ তো যেতেই দেব না, থাকতেই হবে। অগত্যা হাসিবকে থাকতেই হলো সেখানে। আরও একদিন সেখানে থাকে আবির আর হাসিব। রিমির সাথে আবিরের প্রেমটা এখন পুরোদমে চলছে। দুদিন পর আবির বাড়িতে আসে, কিন্তু আজাদ সাহেবের বাড়িতে কেউ নেই। আবির এসে নিজের বিছানায় শুয়ে পড়ে। কিছু সময় পর মাইমুনা বেগম আসে বাড়িতে। আবির, আসছিস আজকে? কই ছিলি রে তুই দুদিন? একটু বিজি ছিলাম বড়মা, বাড়িতে তো কাউকে দেখছি না। সবাই তো তোদের বাসায়, চল আমার সাথে। না, যাও। মাইমুনা চলে যায়। আবির শাড়ির ব্যাগটা ড্রয়ারে রেখে ড্রেস নিয়ে ওয়াশরুমে যায়। মাইমুনা বেগম সৈকত সাহেবদের বাড়িতে এসে আরিতাকে বলে, আবির আসছে, যা দেখ কিছু লাগে নাকি। তোদের তো এখানে কোনো কাজ নেই। আরিতা খুশি হয়। সে ইরিনকে খুঁজতে থাকে। ইরিন আরিতার রুমের বারান্দায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মনটা খারাপ করে বারান্দা থেকে সরে এলো। বিছানায় গায়ে এলিয়ে দিতেই কেমন যেন ওর ঘুম পেতে শুরু করেছে। হঠাৎ আরিতা আসে সেখানে। ইরিনকে ধাক্কা দিয়ে ডাকে আর বলে, ইরিয়াপু, তোমাদের বাসায় চলো। কেন? আবির ভাইয়া আসছে বাসায়। তোর ভাইয়া বাসায় আসছে? চলো। ইরিন খাট থেকে নেমে মাথা আঁচড়ে ভালো করে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। তারপর আরিতাকে নিয়ে নিজেদের বাসায় ঢুকলো। আবিরদের বাড়িতে সবাই বিয়ে নিয়ে বেশ আলোচনা করছে। ইরিন বা আরিতার এখানে কোনো কাজ নেই।
মাইমুনা বেগমও আসছে পিছনে। কি যেন একটা কাজের কথা মনে পড়ে যায় ওনার। মাইমুনা বেগম ইরিনের হাত ধরে বলল, কি রে, তোর তো আক্কেল নেই। আবির যে আসছে তাও ঢিলেমি করছিস। একটু কিছু খেতে দে। আমি এসব করব? হ্যাঁ করবি, অনেক কাজ আমার। যা। আমি করছি আপু, তুমি দেখো ভাইয়া কই। ইরিন আবিরের ঘরে খাটের উপর এসে বসল। এমন সময় আবির গোসল করে রেডি হয়ে বের হলো ওয়াশরুম থেকে। ইরিন খাট থেকে নেমে গেল। আরিতাও দরজার কাছে ছিল। সে বলল, বেল আছে ভাইয়া, শরবত করি কেমন? আজকে সকালেই আজাদ সাহেব বেল এনেছেন। বেলের শরবত আবিরের ভালো লাগে, এই জন্য রেখে দিয়েছে আজাদ সাহেব। আবির শার্টের সামনে দুটো বোতাম খুলেই ফ্যানের নিচ বরাবর বসল। শার্ট পরতে ইচ্ছে করছে না ওর। কিছু সময় পর আরিতা হাতে করে বেলের শরবত নিয়ে ফিরল। আবির একটানে পুরোটা শেষ করলো। আরিতা গ্লাস নিয়ে চলে যায়। আরিতা চলে গেলে আবার শার্টের আরও দুটো বোতাম খুলে দিল আবির। ইরিনের হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠল। এটা কেমন অসভ্যতা! রুমে যে একটা মেয়ে আছে সেই খেয়াল তো আবিরের রাখা উচিত। আবির লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। পা দুটো বাইরে ঝুলছে, চুলে আঙুল বোলাচ্ছে সে। পকেট থেকে ফোন বের করে ডেটা অন করলো। ফোন থেকে মুখ না তুলেই ইরিনকে ডাক দিল। এদিকে আয় তো ইরিন। ইরিনের হাত পা কাঁপছে। এই মুহূর্তে কিছুতেই আবিরের সামনে যেতে পারবে না। অস্বস্তি লাগছে তার। আবির আবারও ডাক দিল। ইরিন ধীর পায়ে এগিয়ে যেতেই বলল, টেবিলের ড্রয়ারটা খুলবি বুঝলি? দ্রুত আবিরের কাছ থেকে সরে আসলো ইরিন। ডয়ার খুলে দেখবি রেপিং করা একটা প্যাকেট আছে, নিয়ে আয় তো। গোলাপি রঙের প্যাকেটটা নিয়ে আসতেই আবির বলল, খোল। আমি? হ্যাঁ তুই। ইরিন র্যাকটা খুলতেই ভিতরে হলুদ রঙের আরেকটা, ওটা খুলতেই লাল রঙের আরেকটা। এইভাবে প্রায় 5টা র্যাক খোলার পর অবশেষে নীল রঙের একটা জামদানি শাড়ি পেল। তারপর আবিরের কথা মতো প্যাকেট থেকে শাড়িটা বের করে। ইরিন শাড়িটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখল। নীল রঙের ভিতরে ভিতরে সিলভার কালারের প্রিন্ট, বেশ সুন্দর। আবির বিরক্ত কণ্ঠে বলল, ভেজা নষ্ট করিস কেন? ইরিন সাথে সাথেই হাত সরিয়ে নিল। চমকে উঠে সে। আবির আবার বলল, কেমন হয়েছে? কার জন্য এটা? যার জন্যই হোক, আগে তুই বল কেমন হয়েছে। ভালো। আবির ইরিনের উত্তরে ভ্রু কুঁচকে ফেলল। তারপর বলল, শুধু ভালো? মানে খুব সুন্দর। সিমিকে মানাবে? ইরিন অবাক হয়ে বলল, সিমি? কোন সিমি? কে সিমি? আমার গার্লফ্রেন্ড, চিনিস না? ও চিনবি কেমনে? ইরিন মুখ ভেঙচি কাটল। এর মানে আমি বিশ্বাস করিনি, এমন মনোভাব। আবির হেসে উঠে বলল, জারার কাজিন, মানে জয়েন ভাইয়ের শালি। ওই যে দুদিন আগে ওদের বাড়ি গিয়েছিলাম না, মানে জয়নের শ্বশুর বাড়িতে। কাউকে বলবি না। সেজে গুজে গিয়েছিলাম সেই দিন ওই যে সিমির সাথে দেখা করতে। সে আমাকে বলেছিল দেখা করলে যেন তাকে একটা শাড়ি কিনে দেই। দেখবো বলেছিলাম, কিন্তু কি কপাল দেখ, সেটা বাসায় এনে ফেলেছি। দিতেই মনে নেই, বাট কুছ বাত নেই। আবার যাব, বারবার যাব। ও তুই কি ভাবছিস তোর জন্য তোকে আমি দিতে যাব কোন দুঃখে? তুই কি আমার বউ না বান্ধবী? অরিতাকেও তো দেইনি, আর তোকে দেবো কেন? আবির আবারও সেই ভিলেন টাইপ হাসি দিচ্ছে। ইরিনের রাগ লাগছে অনেক। আবিরের চুলগুলো টেনে ধরে ওর নাক বরাবর কামড় বসিয়ে দিতে ইচ্ছে করছে ইরিনের। নিজেকে শান্ত করে ইরিন বলল, র্যাপিং খুললেন যে আমার দিয়ে? তো কি হয়েছে, তুই আবার করে দিবি, সমস্যা কি? আমি পারবো না। কেন পারবি না? কেন? আমি র্যাপিং করতে পারি না। আপনার গার্লফ্রেন্ডের শাড়ি আপনি করুন। তুই পারবি, তোর ঘাড়া পারবি। খুলছিস এখন, ঠিক করতে পারবি না? আমি কি নিজে থেকে খুলেছি নাকি? আপনি বলেছেন তাই খুলেছি। হ্যাঁ তো আমি বলেছিলাম, তাই আবারও রিপিং করে দিবি। ইরিন দৃঢ় গলায় বলল, আমি পারবো না। কত বড় খারাপ মানুষ আবির! ওর হাত দিয়ে র্যাপিং খুলিয়ে এখন বলছে সিমির জন্য। ছোট লোক। আবির শাড়িটা র্যাপ সহ দলামোচড়া করে সাইডে রেখে দিয়ে বলল, আচ্ছা থাক, লাগবে না। আরিতে এতক্ষণে খাবার নিয়ে ঘরে ঢুকলো। খাবার রেডি। বড় মা আসছিল, জায়ান ভাইয়ার শ্বশুর আসছিল,
অবাক করার ঘটনা ঘটেছে। জহির আঙ্কেল নাকি এই বিয়েটা আবির ভাইয়া না থাকলে দিবে না, মানে সব দায়িত্ব আবিরের থাকতেই হবে। বিয়েটা নাকি আবিরের জন্যই দ্রুত আগাচ্ছে, আর উনি নাকি আজ আবিরের সাথে কথা বলতেই এসেছে। আরেকটা কথা হলো, জহির আঙ্কেল ইরিনের বাবার বন্ধু, উনি সেটা গোপন রাখছিল। ও, এর জন্য বলি যারা এত কেন সেজেগুজে থাকে, সিমিও তো এমন সেজেগুজে থাকে। কেন, কি হলো আবার? আবিরকে খুঁজবি, আবিরের শ্বশুর হতে পারে তো। ভাইয়া তোমাকে ডাকতে আসছিল, বড় আম্মু। আচ্ছা যা, আমি আসছি। আরিতা চলে যেতেই আবির বলল, কেন, কি হয়েছে? তোর বাবার বন্ধুর মেয়ে মনে হয় একটু সুবিধার নাও। এই তুই কি ওদের দেখে দেখে এমন ঢং করতে শিখছিস, তাই না? সব সময় এত সেজেগুজে থাকিস কেন? ইরিন কিছু বলল না। আবির ইরিনকে পাত্তা না দিয়ে বলল, শার্টটা টেনে খুলে দে তো, গরম লাগছে। যান, সিমির কাছে যান। ইরিন কথাটা বলেই চলে গেল রুম থেকে। আবির মুচকি হাসতে থাকে। আবির ফোন করে মেহরাব সাহেবকে। মেহরাব সাহেব আবিরের ফোন পেয়ে রিসিভ করে। হ্যাঁ আবির। জামিলের একটা লোককে মেরে ফেলেছি, যে জামিলকে অস্ত্র বিক্রি আন্দান প্রদান সবচেয়ে বেশি উপকার করত। গ্রেট জব। কেউ যেন না জানে তুমি আসলে কে। জানবে না, সবাই যা জানে তা মিথ্যা। আবির আসলেই আগের আবির কিনা সেটা তো রহস্য। ওকে, টেক কেয়ার। মেহরাব সাহেব ফোনটা রেখে দিলেন। আবির টি শার্ট পরে নিল। তারপর আজাদ সাহেবের বাড়ি থেকে বের হয়ে আসলো। কি করবে ভেবে পাচ্ছে না সে। এত সহজে আবির তো ওই বাড়িতে যাবে না। আজাদ সাহেব বাহিরে আসলেন, পিছনে সাবিনা বেগম। সাবিনা বেগমকে দেখেই আবির মাথা নিচু করে নিল। আবির, বাড়িতে চল, জহির সাহেব তোর সাথে কথা বলবে। ঠিক আছে, উনি যখন বের হবে তখন না হয় কথা বলে নেব। না, ভেতরে চল, তোর পছন্দের পায়েস রাধা হয়েছে, চল। আমি পায়েস রাখা ছেড়ে দিয়েছি। আবির, চল ভেতরে। সাবিনা বেগমের কথা শুনে আবির মাথা উঁচু করে তাকায়। আবির যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে তার মা ভালো করে কথা বলেছে। আজাদ সাহেব আবিরকে কিছু বলার সুযোগ দেয় না। আবিরের হাত ধরে টেনে নিয়ে যায় বাড়িতে। বাড়ির ভিতরে আসে আবির। আবিরকে দেখে জহির সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। জায়ান অবাক হয়, কারণ নিজের শ্বশুর তার জামাইয়ের থেকে আবিরকে বেশি প্রাধান্য দিচ্ছে। আবির চারপাশে তাকালো। সৈকত সাহেব নেই। মনে মনে আবির বলল, ও, উনি নেই সেই জন্য টাকা হয়েছে। কিন্তু আবির জানে না সৈকত সাহেব এতক্ষণ ছিলই। একটা কলার সাথে উনি অন্যদিকে গিয়েছে। আবির বসলো না। জহির সাহেব বলল, আবির, এখানে বিয়েটা হবে কেবল তোমার জন্য, তুমি না থাকলে কিন্তু বিয়ে ক্যান্সেল। আরে কি বলেন এসব, আমি আছি তো। থাকতেই হবে। সৈকত সাহেব আসে এমন সময়, হাতে ওনার ফোন। সাবিনা বেগমের উদ্দেশ্যে বলে, আরিয়ান আসছে, মানে আসবে সে বিয়ের দিন। কি, আরিয়ান আসবে? আমার ছেলে আসবে বাসায়? কি, বড় ভাইয়া আসবে বাড়িতে? কবে আসবে, কবে কবে? এটা তো অনেক খুশির সংবাদ। আরিয়ান আসতে চলেছে বাসায়। আবির আরিয়ানের কথা শুনে কারো দিকে না তাকিয়েই চলে আসলো। বটগাছের নিচে এসে সিগারেট বের করলো। আরিয়ানের কথা ভাবতে থাকে। আবিরের বড় ভাই সে, আর আবিরের গ্রাম ছেড়ে চলে যাওয়ার পিছনে কারণ আরিয়ান। হাসি বাসলো আবিরের পাশে। আবির বলল, সিগারেট আছে কার কাছে? আছে তো, আসার সময় চাচার দোকান থেকে নিয়ে আসলাম। আগুন ধরা। কি হয়েছে, কোনো ঝামেলা? না, আরিয়ান আসছে। মানে আরিয়ান ভাই? বাহ, এই গল্পের আরও এক টুইস্ট চলে আসলো, ভালোই হয়েছে। তুই সামলা এবার। আবির কিছু বলে না, সে সিগারেট টানতে থাকে। আবিরের দিকে তাকিয়ে থাকে হাসিব। হঠাৎ হাসিব বলে, ও, মনে পড়েছে, ফুটবলের দলীয় লিস্ট চলে এসেছে। টাকা জমা দিতে হবে আর টাই নিয়ে আসতে হবে। আচ্ছা, নিয়ে আসিস। ওকে দাঁড়া, বাইক নিয়ে আসি। হাসিব চলে যায়। ইদিন আসে সেখানে। ইদিন এসে পাশে বসে। আবির বলে, কি রে, চলে আসলি যে সেখান থেকে? আপনার ভাই আসবে দেশে?
জানি না আমাকে জিজ্ঞাসা করেছিস কেন? না এমনি, উনি আমাকে চকলেট কিনে দিত অনেকগুলো। আবার দেব? পিছু পিছু ঘুরছিস? ঘুরবো তো, সেজে গুজে থাকতে হবে, ঘুরতে হবে। ভালো মানুষের পিছনে ঘুরছিস। বলতে হবে না এসব। ঢং দেখলে মনে হয় এখনই দুটো চল লাগিয়ে দিই। কি ঢং করলাম? তুইও ঢঙি, তোর বাবার বন্ধুর মেয়েরাও ঢঙি, তোর বান্ধবীগুলোও ঢঙি। ছোটবেলা থেকেই ইরিনের সাজগোজের প্রচুর শখ। বড় হয়েও সেই অভ্যেস তেমন বদলায়নি। দিনের বেশিরভাগ সময়ই পরিপাটি হয়ে থাকে সে। গোসল করে রোজ কাজল দেয়। প্রায় দিনই তার হাতে রেশমি চুড়ি দেখা যায়। কখনো কখনো ঠোঁটে হালকা কালারের লিপস্টিক দেওয়া হয়। ছোটবেলায় আবির প্রায়ই ইরিনের চুল নষ্ট করে দিত অথবা হাতের চুড়ি ভেঙে দিত। আবির যে তখন একেবারে ছোট ছিল তা কিন্তু নয়। ইরিনের থেকে আবির যথেষ্ট বড় ছিল, তবুও ইরিনের সাথে খোঁচাখুচি করতে তার ভালো লাগে। তবে এর জন্য বহুত মাশুলও দিতে হয়েছে আবিরকে। মারামারির সময় ইরিন প্রায়ই ব্যথা পাওয়ার ভান করে বড়দের কাছ থেকে সিম্প্যাথি গেইন করেছে, যার ফলাফলস্বরূপ আবিরকে নানা রকম কঠিন শাস্তি ভোগ করতে হতো। শাস্তির বেশিরভাগই আবিরের মা সাবিনার নির্ধারিত, সাথে সৈকত সাহেবও যোগ হতো। ইরিনকে অত্যাধিক স্নেহ করার ফলে ইরিনের সামান্য ন্যাকামিপনাতেও আবিরের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতেন ওনারা। ইরিন আবিরের কথায় জবাব না দিয়ে চুপ করে রইল। আবির আবারও খোঁচা মেরে বলল, সত্যি করে বলতো, জয়নের সাথে যার বিয়ে হবে তুই তাকে কখনো দেখিসনি তো? তোরা তো আবার বান্ধবীদের প্রেম করতে হেল্প করার চিন্তা ভাবনা রাখিস। আমি তো জানি না কিছু। আচ্ছা ফড়িং, তুই আবার চুপি চুপি প্রেম করে বেড়াস না তো? মানে কি? তা না হলে এমন দিন দিন সুন্দরী হচ্ছিস কেন? আমি পেতনি না। ও, তার মানে ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করে বেড়াস? ছি, কি আকাম করে বেড়াস কে জানে। ইরিনের চোখ মুখ লাল হয়ে গেল। আবিরের চুলের গোছা চেপে ধরে টান মারল সে। আবির ব্যথায় মুখ বাঁকিয়ে ফেলেছে। ইরিন আরও জোরে টান দিয়ে বলল, বলবেন আর এসব অশুভ কথা? ইরিনের বাচ্চা হরিণ, ছাড় বলছি, লাগছে আমাকে অনেক। আগে বলুন, আর এসব অশুভ কথা বলবেন? আবির উঠে বসে ইরিনের হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, ভদ্র ঘরের মেয়েরা এমনভাবে পরপুরুষের সাথে মারামারি করে না ইরিন। সাতচুন্নি, পেতনি, হারামি, কুত্তি, ছাড় আমাকে, ছাড় আমার চুল। অনেক কষ্টে ইরিনের কাছ থেকে নিজের চুল ছাড়িয়ে নিল আবির। ঠোঁট উল্টে চুলে আঙুল বোলাচ্ছে সে। তার এত স্বাদের হেয়ার স্টাইলের এই মেয়ে নষ্ট করে দিল। ছোটবেলা থেকেই ওদের এই মারামারিতে আবিরই ঝগড়া করেছে বেশি। ইচ্ছে করে অকারণেই ইরিনের সাথে ঝগড়া বাঁধিয়েছে সে। ইরিন খুব সহজে রাগে না, কিন্তু সে রাগলে আবির তখন চুপ হয়ে যায়। আমার এত স্বাদের হেয়ার স্টাইলটা 12টা বাজিয়ে দিলি তুই। আপনি আমাকে অপমান করছেন কেন? দেবো একটা কানের নিচে। অপমান দেখাতে এসেছিস আমাকে? কলেজ ফাঁকি দিয়ে যখন বাইরে ঘোরাঘুরি করিস তখন অপমান কোথায় যায়? আমি কিছু বললেই দোষ। আমার কানে সব খবরই আসে। তেড়ে এলো ইরিন। আবির দুহাত উঁচিয়ে সাবধান করে বলল, গায়ের জোরে তুই আমার সাথে পারবি? তুলে এমন একটা আছাড় দেবো না, এখানে ইস্যু করে দিবি। আপনি একটা অসভ্য, বদ, ফাজিল। কি বললি? আমি অসভ্য? যার জন্য এত সেজেগুজে কলেজে যাস, তাহলে তারা কি? আমি কিন্তু চিৎকার দেবো আবির ভাইয়া। সবাইকে ডেকে বলবো আপনি আমার সাথে অসভ্যতামি করছেন। ঠাস করে ইরিনের গালে একটা জ্বর বসিয়ে দিল আবির। ফাজিলের ফাজিল সিনেমা পাইছিস? তারপর ইরিনের কণ্ঠস্বর অনুকরণ করে বলল, আমি কিন্তু একবার চিৎকার দেব আবির ভাইয়া। দে দেখি তোর গলায় কত জোর। ইরিন গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মাথায় চক্কর দিচ্ছে। থাপ্পড় খেয়ে রাগে লাল হয়ে গেল ইরিন। আবিরের গায়ে ইরিন এক গাদা থুতু দিয়ে এক দৌড়ে সামনে থেকে চলে আসলো। পিছনে থেকে আবির চেঁচিয়ে উঠে বলল, ইরিনের বাচ্চা দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। পরে একদিন দেখাস ওট বাইকে। চলে আসছিস? কি বদ মেয়ে, দেখ আমার গায়ে থুতু দিয়ে চলে গেল। দেখলাম তোরা পারিসও বটে। ওদিকে হিয়া তোকে খুঁজছিল, বলছে কি দরকার। থাম তো, চল আগে। আবির আর হাসিব মিলে চলে আসে স্কুল মাঠে। এখানে হেড টিচারের কাছে টাকা জমা দিতে হয়। উনি পরিচালনা করেন খেলাটা, রেফারিও তিনি।
আবির যখন প্রবেশ করে সে সময় চেয়ারম্যানের মেয়ে আরোহীও প্রবেশ করে রুমে। আবিরকে দেখেই হেড টিচার বলে, তুমি আবির না? জি স্যার, চিনতে পারছেন? কেন পারবো না, আন্ডার স্কুল চ্যাম্পিয়নশিপ খেলা। থাক স্যার সেই সব কথা। সৈকত সাহেবের হয়ে এবার আমরা নিচ্ছি টাইপ। নিন টাকা। সাইন করতে কোথায় হবে? আগে আমার টাকা নিন। আবির বিপরীত পাশে তাকায়। আরোহী দাঁড়িয়ে আছে। আবির আরোহীর দিকে তাকিয়েই মেয়ে ভাব নিয়ে এত পাত্তাই দিল না আবির। তবুও আবির বলে, আমি তো আগে এসেছি। স্যার, ইস কোথা থেকে আসে? কি এসে ট্রাই নেই? তাদের দিকে না তাকিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের দিকে তাকান। হেড স্যার আর কিছু না বলে আরোহীকে টাই দিয়ে সাইন করিয়ে নিল। আবিরও একই কাজ করে বের হয়। আরোহী দাঁড়িয়ে আছে বাহিরে। আবির গিয়ে বলে, হাই, আমি আবির। এবার সৈকত সাহেবের হয়ে আমি টাই নিলাম। সো হোয়াট? এখানে মোট 20টা টিমের খেলা চলে, সবটাই নকআউট পর্ব। প্রথম ম্যাচে উনি হারে। আমি এসব ছোটদের সাথে কথা বলি না। ওকে, আপনার নামটা বলা যাবে তো? সবার সাথে কথা বলি না আমি। আরোহী এটা বলেই চলে যায়। আবির মুচকি হাসতে থাকে। আরোহী গাড়িতে উঠে চলে যায়। হাসিব তখন বলে, এই মেয়ের ঠং দেখলে অনেক গা জ্বলে রে ভাই, মন চায় একটা চড় বসিয়ে দিই। আরে বাদ দেন, চলেন স্যার, আজকে সারা দিন গল্প করব। মনে আছে স্যারের সাথে আমাদের কেমন ফ্রেন্ডশিপ ছিল? তবে জামিলের সাথে খুব দ্রুত আমার দেখা করতে হবে। আমাকে সে খুঁজে বের করবে। সে তো করবেই। এমপি কিন্তু খুব বড় আসন না, তবে উনি সরকার চেঞ্জের ক্ষমতা রাখে। আপাতত সেটা পারবে না, চাইলে আমি পারবো, কিন্তু ওনাকে সেই খুঁটিটা ধরতে দেওয়া যাবে না। ধরতে দিলেই নেড়ে দিবেন উনি। হ্যাঁ, এটা ঠিক। যাই হোক, আরিয়ান আসছে, বুঝিস কিন্তু। দুজনে হেড স্যারের রুমে চলে যায়। তিনজনে বসে গল্প করতে থাকে। তারপর আবির বাড়িতে আসে। সবাই ব্যস্ত। ফুটবলের টাই নিয়ে বাড়িতে এসে শোনে পরশুদিন জায়নের বিয়ের দিন। আবিরের এসবের কোনো মাথা ব্যথা নেই। সে ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করতে আসেনি এখানে। সে এসেছে সিক্রেট মিশনে। আবির চুপচাপ বসে আছে। হঠাৎ বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি শোনা যায়। আবির দ্রুত বাহিরে আসে। বাড়ির সবাই এসেছে বাহিরে। জামিলের ছেলে জীবন এসেছে। আবিরকে দেখে রেগে এগিয়ে আসলো। আবির জীবনের কাঁধে হাত রেখে বলে,